আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথি ডক্টর আলিফের কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ডক্টর আলিফের ঘটনা। আজকের এপিসোডের শুরুতে ঘটনা শুরু করছি আমাদের জাহিদ ভাইয়ের একটি ঘটনা, এবং সময় নষ্ট না করে হয়ে যাচ্ছে আমি জাহিদ ভাই। হোসেন সাহেব ফোনে আমাকে বলল হোসেন সাহেব কবর খুঁড়ত, এখন ভয় পেয়েছে। এরপর থেকে রাতে ঘুমাতে পারেন না উনি। সবসময় উনি দেখে কে যেন ওনার চারপাশে ঘুরেও না, দেখতে খুব বিভৎস। আসলে এই লোকগুলা যারা এফেক্টেড, এরা কতটা ভয় পায় তা আসলে না দেখলে বোঝানো যায় না। আবার যারা দেখে তারা ঠিক মতো বোঝেও না যে আসলে মানুষটা কতটা ভয় পাচ্ছে। আমি আমার বাসায় ছিলাম, আমি ডাকলাম, কেউ কি আছো চারপাশে? তো কয়েক মিনিট পর একজন সাড়া দিল। তার নাম কাদের। আমির সাহেব কাছে না থাকলে ইনফরমেশন থেকে শুরু করে সব রকমের খবর আমাকে কাদের দিত। কাদের সাড়া দিল, বলল জি ক্যাপ্টেন। আমি বললাম যারা, দেখো তো অমুক অমুক জায়গা পার অমুক অমুক কা বেটা হোসেন কো দেখো যারা কিউ পেরেশান হ্যাঁ वो। তো কাদের রেসপন্স করলো জি কাপ্তান। ঘন্টাখানেক পর কাদের এসে আমার জানালায় টোকা মারল, কিন্তু আমার চারপাশে মানুষ থাকায় কাদের কিছু কাগজ ছিঁড়ে রেখে যায়, যার মধ্যে লেখা ছিল কবর, সাপ। সাপ কালে গিরে মানে কালো জাদুর গিট্টু, লাশ কাফের। কাফের মাশারাল জিন্নি খুন, মাশারাল জিন্নি কান্ধ। এই শব্দগুলো মানে হলো কবরের আশপাশে সাপ, আর সাপ কালো জাদুর ইফেক্ট আছে, লাশ যে সে কাফের। এবং এটা বলার জন্য আরেকবার লিখেছে কাফের। মাশারাল জিন্নি বলে বুঝিয়েছে জিন আছে, খুন বলে বুঝিয়েছে মারার চেষ্টা হচ্ছে, আবার মাশারাল জিনের পর কান্ধ বলে বুঝিয়েছে জিন কাঁধের উপর চাপ দিচ্ছে, মানে হোসেন সাহেবের উপর জিনের প্রভাব আছে। জানা তো লাগবে কেন এমন হলো। সেই চিন্তা থেকে আমি যাই শহরের বাইরে, হোসেন সাহেবের বাড়িতে। হোসেন সাহেবের বাড়িটা গ্রামের বড় বাড়ি যেমন তেমন সেরকম। বাড়ির উল্টো দিকে ছিল এল শেপের মতো, টিন শেড হলেও দেখতে দারুণ সুন্দর। আমাকে নিয়ে গাড়িটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, রাস্তার দুপাশে থাকা ডোবা বা লম্বা খালের একদিকে আমার নজর পড়ে কবরস্থানের। আর গাড়ি চলে যেতে যেতে এক পলকের জন্য মনে হলো আমি জলজল কয়েকটা চোখ দেখেছি, কারণ জিন আমার দিকে তাকালে আমি তা বুঝতে পারি। ওই সময় মাগরিব পার হয়েছে, 20 মিনিটের বেশি হবে। হোসেন সাহেবের বাসায় ঢোকার আগে আমি উঠানে দাঁড়িয়ে রেকি করছিলাম। যতদূর নজর যায় খুঁজছিলাম সন্দেহজনক কিছু আছে কিনা। আমি ওই মুহূর্তে কাদেরকে দেখলাম। হোসেন সাহেবের বাসার টিন শেডের উপর দাঁড়িয়ে আমার দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করে দেখালো যে আমার পিছু পিছু বাসার সীমানা পর্যন্ত 3 জন এসছে। আমি না জানার ভান করে বুঝার ভান করে কাদেরকে ইশারা দিয়ে বুঝলাম ও কোনো ইনফরমেশন পায় কিনা দেখার জন্য। কাদের চলে যাওয়ার পর আমি হোসেন সাহেবের ঘরে ঢুকি। উনি ওনার রুমে হেলান দিয়ে বসে আছে, ওনার পাশে ওনার স্ত্রী বসে আছে, আর ওনার মেয়ে ওনার মাথায় পানি ভেজা কাপড় দিয়ে মুছা দিচ্ছিলেন। পট্টি না, কিন্তু একটা পানি ভেজা কাপড় আর কি। ফ্যান চলছে, গরম ছিল না, তাও উনি ঘামছিলেন, মানে ওনার কপালটা বারবার পরিষ্কার করছিল। আর ওনার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছিল গত কয়েকদিন যাবৎ। এবার হোসেন সাহেব আর পুরো পরিবারের কথা শুনলাম, কবে, কখন, কেন, কোথায়, কিভাবে, সবকিছু। ওই গ্রামের এক লোক চাঁদ মৌলভী নামর, উনি মূলত কবিরাজ। নাম চাঁদ মৌলভী হলেও উনি কিন্তু মৌলভী ছিলেন না। উনি ঝাড়ফুঁক থেকে শুরু করে যা যা করা যায় করতেন।
কিন্তু ভালো পন্থায় করতেন না, আর ওনাকে কেউ তেমন পছন্দ করত না। ঘটনার দিন দুপুরে মারা যায় চাঁদ মৌলভী। তার ভিটার উঠানেই মরে পড়েছিল সেই লোক। এখন মারা গেল, লাশ দাফন করা নিয়ে একরকম ধাক্কাধাক্কি শুরু হয়। কে কাটবে মাটি, কারণ চাঁদ মৌলভীকে কেউ পছন্দ করে না। এই হোসেন সাহেব সহ আরো 2 জন লোক কবর খুঁড়তে পারেন, সুন্দর করে কবর খুঁড়তে পারেন। সেদিন আবার হোসেন সাহেব ছিলেন গ্রামের বাইরে, তো উনি আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। তো তখনও কেউ চাঁদ মৌলভীকে গোসলও করায়নি। তো হোসেন সাহেব জানার পর উনি এসে নিজে তদারকি করতে লাগলেন। আর শুধুমাত্র তদারকির বিষয়টা না, বিষয়টা হচ্ছে কোনো কবর দেওয়ার আগে কবরের জায়গাটা ভালো করে সিলেক্ট করা, কতটুক মাটি কিভাবে খুঁড়বে, এটা একটা প্ল্যান করার দরকার হয়। তো তদারকি করছিলেন। আর যতই হোক, মানুষ আর তার ঠিকানা 3 হাত মাটিরই। যতই কথা বলি, হোসেন সাহেবের কথা মনে হলো, মানুষটাকে তো দাফন দিতে হবে, এভাবে তো হবে না, লাশটাকে তো সারাক্ষণ ফেলে রাখা যাবে না। তো চাঁদ মৌলভীর গোসল চলার সময় কবর খুঁড়তে চলে যান হোসেন সাহেব, আর তার সাথে একজন যায়। তো চার্জার লাইট লাগানো ছিল সেখানে। মাটির 1 হাত কবর করার পর হোসেন সাহেবের সাথে যে ছিল, সে তার এক জরুরি কাজে চলে যায়। এরপর একটু পর আসবে বলে। তো হোসেন সাহেব একা একাই কবর খুঁড়ছিলেন। মাটি সরালো, কেন জানে মাটি কমছিল না। মাটি বেশ শক্তও ছিল না যে কমবে না। তাও কিছুক্ষণ মাটি কাটার পর উনি বারবার তাকাচ্ছিলেন। ওনার হিসেবে 1 ঘন্টায় উনি কবর খুঁড়ে ফেলেন, নরমালি খুঁড়তে পারেন। আর এতক্ষণে কবর তো খুঁড়ে যাবার কথা ছিল। হোসেন সাহেব দাঁড়িয়ে তখন ভাবছিলেন, টের পেলেন পায়ের তলায় পানি পানি লাগছে। আলো বেনে দেখতে পান কবরের তলাটা ঘামছে, বিন্দু বিন্দু জমা পানির মতো। এখন এমন হবার কারণ উনি বুঝতে পারলেন, দাগি আসামির যেমন জেল হয় অন্ধকার, ঠিক তেমনি দাগি বান্দার কবর। এবং দাগি বান্দার কবর তো অন্ধকারের সাথে স্যাঁতস্যাঁতে তো হবেই। হোসেন সাহেব গামছা দিয়ে তাও কবরের ফ্লোরটা মুছার চেষ্টা করছিলেন। মুছে দিলেন, কিন্তু এর মধ্যে চারদিক দিয়ে গরম বাতাসের তুফান বয়ে গেল। বাতাস, অনেক বাতাস। গাছের ময়লা হোসেন সাহেবের চোখে এসে ঢুকতে লাগলো। গরম বাতাস সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টির পানিটা কেমন যেন একটা উৎকট গন্ধ ছড়াচ্ছিল চারিপাশে, আর গন্ধটা কেমন ঝাঁঝালো ছিল। তো হোসেন সাহেব বাড়ি ফিরে এলেন। ওনার কানের মধ্যে গরম ভাপ লাগছিল। এদিকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পাশের বাসা থেকে চিৎকার করে এক প্রতিবেশী জানতে চাইল, এই লাশ এখন কি করবে, এই লাশকে কি করবে। মানে তখন প্রতিবেশীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা শুরু হয়ে যায়, এই লাশ এখন এখানে কি হবে, এই লাশ এখানে রাখা হবে, এই লাশকে কবর দেওয়া হবে না, দাফন করা হবে না। এটার মধ্যে সবার এই নিয়ে সবার একটা উৎকণ্ঠা শুরু হয়। কারণ গ্রামের বাড়িতে যখন কেউ মারা যায় এবং কেউ যদি এর কবর দিতে না চায়, তাহলে এর মধ্যে বেশ সমস্যার সৃষ্টি হয়। তো বৃষ্টি তো শুরু হয়েছে, আর এখন নাকি লাশের পেট ফুলে যাচ্ছে, সাথে সাথে নাক দিয়ে নাকি পোকা বের হওয়া শুরু হয়েছে। তো হোসেন সাহেব চিৎকার দিয়ে পাশের প্রতিবেশীকে বললেন, লাশটা যাতে সেফ থাকে, আপনারা লাশ ঠিক মতো রাখেন। বৃষ্টি শেষ হলে ওনারা যত রাতই হোক লাশ দাফন করবেন। এটা বলে উনি বাসায় চলে যান। খেয়ে এরপর বিছানায় গা এলিয়ে দেন। উনি একা ঘুমাতেন, কারণ ওনার স্ত্রী তার মেয়েকে নিয়ে অন্য ঘরে ঘুমাতেন। জানালায় ঠক ঠক শব্দ ওঠে, ওনার ঘুম ভেঙে যায়, রীতিমতো কাঁচা ঘুম। তখনও টিনের চালে 1-2 করে বৃষ্টির ফোঁটা পড়ছে। ঘুম ভাঙার পর ওনাকে কে জানি বলল, এক্ষুনি মাটি দিতে হবে, লাশের অবস্থা খারাপ, বদনামি ছাড়িয়ে যাবে গ্রামের নাইলে। তখনই কাঁচা ঘুম ভাঙার মধ্যে হোসেন সাহেব বের হয়ে যান। তো বিদ্যুৎ ছিল না। উনি কবরের কাছে যে অবাক হয়ে যান, মাটি সব ধুয়ে আবার সেই কবরের মধ্যে চলে গেছে। ডুবা ডুবা কাদা, বোঝা যাচ্ছে এখানেই কবর ছিল, কারণ 1 বিঘত করে মাটি ছিল না। কবরের আকার বোঝা যাচ্ছিল। সাথে সাথে কোদালটা নিয়ে নেমে পড়লেন উনি। আল্লাহর নাম ডাকতে ডাকতে উনি জোর লাগিয়ে কাদা টানছিলেন কোদাল দিয়ে। 1 হাত কাদা সরানোর পর উনি কোদাল চালালে কোদাল মনে হলো আটকে গেছে কিছুর মধ্যে, টানলেও আসছিল না। কাঁধ চিত করে ঘুরালেও কোদাল আসে না। উনি তখন দেখলেন
একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে ওনার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, দাদা কবর করা হয়েছে কিনা? তো উনি জবাব দিলেন না। তখন সেই বাচ্চা দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে কবর পরিষ্কার করার তাড়নায় পাগলের মতো কাদা টেনে তুলছিলেন তিনি, কারণ এই কবর তো তিনি খুঁড়েছিলেন, সব মাটি এসে পড়েছে। তো প্রথমে সহজ হচ্ছিল, তো 2 হাত মুঠি করে তিনি তুলে ফেলে দিতে লাগলেন। এমন সময় কাঠের খাটিয়া খ্যাচ খ্যাচ শব্দ ওনার কাছে চলে আসে। তো উনি এতই ব্যস্ত ছিল কবর পরিষ্কার করার সময়, উনি ভালো করে কারোর দিকে তাকানই নাই। একজন বলল, লাশ আনছি, লাশ। উনি বলল, দাঁড়া, আর 10 মিনিট বাকি। তো ওনার তো খালি মাথায় টেনশন যে আমার এখন কবর থেকে মাটি সরাতে হবে, কারণ লাশ পচে যাচ্ছে, লাশ থেকে না লাশের শরীর থেকে পোকা বের হচ্ছে, এটাও তো ওনার মাথায় বেশ পোহাচ্ছিল। তো উনি কাদা পরিষ্কার করছিলেন, খেয়ালও করছিলেন না কি এসছে। এমন সময় কবরের অপর দিক দিয়ে কাদায় ফচফচ করার মতো শব্দ আসতে লাগলো। কাদার মধ্যে পাড়া দিলে যেমন ক্যাচর কচর শব্দ আসছে, এরকম দেখে ওনার মনে হলো কাইচ্চা বা কুইচ্চা, যেটা আপনারা বলেন, যেটা সাপের মতো, কিন্তু সাপ না, 12 থেকে 15 ইঞ্চি হবে, আরো একটু লম্বা হয়। উনি এটা দেখে অবাক হলেন, আরো অবাক হলেন। কুইচ্চা যেখানে বা কুচে মাছ যেখানে, সেখানে একটা গর্ত, আর ওই গর্ত থেকেই এগুলি বারবার কবরে ঢুকছে। উনি উপর থেকে শক্ত মাটি না পেয়ে কবর থেকে উপরে ওঠেন এবং রীতিমতো যুদ্ধ করে, কারণ লাশের খাট রেখে বাকি লোকগুলো চলে গেছে। আজব দুনিয়া, আজব ঘটনা। উনি কয়েকটা গালি দিয়ে কোদাল হাতে নিয়ে পাশে উঁচু জায়গা থেকে কয়েক কোদাল মাটি কাটেন। এরপর সেই মাটি নিয়ে কবরের কাছে ফিরে এসে কবরে নামেন। লাশের পেট ফুলে ঢোল হয়ে আছে, এটা উনিও দেখতে পান কাফনের উপর দিয়ে। এদিকে চার্জারের আলো কমতির দিকে। কুইচ্ছে এক একটা ধরে ধরে বাইরে ছুঁড়ে মারেন ওই গর্তে তিনি, এবং ওই গর্তগুলোও তিনি আটকে দেন। এরপর ভালো মতো পরিষ্কার করছিলেন কবর, যাতে কাদা না থাকে। কটকট শব্দ এলো, সাথে একটা জানোয়ারের মুখের শব্দ পাচ্ছিলেন তিনি, শিয়াল। উনি সাথে হুস হুস করে উঠে দাঁড়ান। এই অল্প আলোয় উনি দেখতে পান 2টা সাদা জল জল চোখে লাশ, জলচল চোখ লাশের পায়ের সামনে, আর সেই লাশের পা দেখা যাচ্ছে কাফন সরানো। এমন সময় আবার শুরু হয় ঝুম বৃষ্টি। কি করবেন না করবেন, কি কোনো মানুষ নাই তো, হেল্পিং হ্যান্ড নাই তো, কবর না, এই হেল্পিং হ্যান্ড না পেয়ে চিৎকার দেওয়া শুরু করলেন, পরিচিত জনদের নাম ধরে ডাকছিলেন, কিন্তু কারোর কোনো শব্দ, কেউ কোনো শব্দ পায় না। বানের পানির মতো চারপাশ থেকে এই কবরের দিকে পানি আসছে। 1 মিনিটের মধ্যে সেই কবর আবারও ভরে যায়। এবার কবরের ভেতর থেকে ব্যাঙ ডাকতে শুরু করে। হোসেন সাহেব লাইটটা হাতে নিয়ে কবরের দিকে মারলেন। 1 হাত পানি কবরের ভেতর, বড় বড় কোলা ব্যাঙ, 1টা 2টা না, অনেকগুলো সেই পানির মধ্যে। মাথা বের করে রেখেছে শুধু। হোসেন সাহেব লাশের দিকে তাকালেন, পায়ের আঙ্গুল খাওয়া অনেকটা। হোসেন সাহেব বুঝতে পারলেন এই লাশ দাফন নিতে চায় না মাটি নিজেই, সেজন্য শিয়াল কুকুর আসছে লাশ খাবার জন্য। এইটা ভেবে উনি লাশের কাছে যে দাঁড়ান এবং বলতে থাকেন, চাঁদ মৌলবী তুই নাফরমানি করছস, এখন দেখ আল্লাহর জমিন তোরা নিতে চায় না, হিয়াল কুত্তা আল্লাহ পাঠাইছে তোর লাশ খাবার জন্য, না জানি কি কি করছিস। সেই সময় দৌড় দিয়ে একটা বাচ্চা ছিল ওনার কাছে আসে। লাইটটাও তখন পানির কারণে অফ হয়ে গেল। হোসেন সাহেব জিজ্ঞেস করলেন, এই তুই কোন বাড়ির রে, কার ছেলে, আর এখানে এত রাইতে কি করস? ছেলেটা কেবল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তা শুনলেন উনি। আবারও জিজ্ঞেস করলেন হোসেন সাহেব, কি রে উত্তর দেস না কে রে, কার ছেলে তুই, কার বাচ্চা? বাচ্চাটা এবার বলল, জানতে চাস আমি কে? হোসেন সাহেব এবার বুঝে গেলেন না, ঘটনা অন্য কিছু ঘটছে। সেই বাচ্চাটা যেয়ে দাঁড়ায় লাশের খাটের সামনে। অন্ধকার, এবং অন্ধকারে এতটা ঠাহর করতে পারেন হোসেন সাহেব। সে বলল, আমার বাবাকে আমি জানি না, আমি জারজের সন্তান। পয়দা হবার সময় মারে খাইছি, পয়দা হবার পর খাইছি নানিরে, এরপর খাইছি অমুক পাড়ার অমুকের 15 দিনের নাতিরে। এক এক করে খাইছি, যেইটারে আমার পছন্দ হয়েছে সেইটারে চাবাইয়া চাবাইয়া খাইছি। একদিন আমারে আটকাইল,
আমারে চাকর বানাইল। কত কইছি অমুকের বউর পেটের বাচ্চা খাওয়াইতে, কাল অমুকের পরশু তমুকের, কিন্তু আমারে খাওয়াইতো মানুষের খাওয়ান। রক্তের ঘেরান দিয়ে কি দুধ কলায় পাওয়া যায় নাকি? দুধ কলায় হয়? আমি চাই রক্ত। হোসেন সাহেব দিলেন দৌড়। ওই বাচ্চা ওনার পেছনে দৌড় দিল। হোসেন সাহেব পড়ে গেলেন কাদায়। এরপরে মাথা থেকে সব চলে গেল, কিচ্ছু মনে নেই। উনি ঘুমিয়ে গেলেন। ভোরের অনেক আগে অন্ধকার সময় ওনাকে বেহুশ অবস্থায় পাওয়া গেল কবরের পাশে। যারা লাশ দাফন করতে চেয়েছিল তারা। লাশের পায়ের আঙ্গুল যে খাওয়া ছিল এটা সত্য, তো লাশ কবরস্থানে আসেনি, সেই লাশ বাড়িতেই ছিল। একজন দেখেছিলেন একটা শিয়াল ওই লাশের পা কামড়াচ্ছে। তখন তারা ওই শিয়াল তারা দিয়ে জলদি জলদি এই বৃষ্টির মধ্যে লাশ কবর দিতে নিয়ে আসে। এসে দেখেন হোসেন সাহেব বেহুশ। এরপর থেকে হোসেন সাহেব অসুস্থ। আর ওই বাচ্চাকে উনি দেখতে পান প্রায়শই। আমি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারলাম এটা ওই যে চোখ দেখেছিলাম বাসায় ঢোকার সময়, ওরাই হয়তো আমার পিছু পিছু এসছিল। আমি উঠে বাইরে বেরিয়ে আসি, একবারে বেরিয়ে আসি রাস্তায়। কাদের আগার আশপাশ হতো আ যাও বলে কাদেরকে আসতে বললাম। আমি যেই গাড়িতে এসেছিলাম সেটার সামনে দাঁড়িয়েছিলাম। কাদের আসলো, আমরা দুজন কথা বললাম। আমি কাদেরকে বললাম, কি বলল হোসেন সাহেব? কাদের আমাকে বলল, ক্যাপ্টেন समझिए ना, वो बंदा जिसने गलत किया उसके साथ कुछ भी हो सकता है। आसपास काफी सारे पिचाश है, हम इनको मार के भागेंगे, थोड़ा वक्त लगेगा। आप उनको दिलासा दीजिए कि हसन साहब आप सुस्त हो जाओ, आप ठीक हो जाओगे, धीरज रखिए। আমি হোসেন সাহেবকে বলে দেই যে চাচা আপনি বিশ্বাস রাখেন, সুস্থ হয়ে যাবেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আর আল্লাহর রহমতে কয়েকদিন পর থেকে উনি আর ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলেন না। এখনকার খবর আমি জানি না, কিন্তু আশা করি উনি ভালো আছেন। জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আমি মাহমুদুল হাসান মৃদুল, উত্তরা থেকে এসেছি। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটি স্টেশন রোড টঙ্গীর একটি ঘটনা। তো লেখাপড়ার উদ্দেশ্যে আমি ময়মনসিংহ থেকে প্রথম উত্তরাতে আসি, মানে ঢাকায় আসি। তো ব্যাচেলর লাইফের একটা ঘটনা দেখা যাচ্ছে যে আমি স্টেশন রোডে একটা বাসায় থাকি, নাম ছিল লাইট হাউস, 9 তলায়, টপ রোডে বাসাটা ছিল, মানে 7 তলার উপর। ওখানে একটি ঘটনা, যখন আমি ওই মেসে থাকতাম, মেসে থাকা অবস্থায় প্রায় সময় দেখা যেত মিল কম পড়ে যেত। বিষয়টা এরকম না যে প্রায় সময় কমে যেত, বিশেষ করে একটা নির্দিষ্ট সময়ে মিলটা, যখন 10 জন আছি বা 8 জন আছি, মিলটা ক্যালকুলেশন করে ভাগ করে দেওয়া হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে দুপুরের মিলটা 1টা বা 2টা মিল প্রায় সময় বেড়ে যেত, রাতে আনফর্চুনেটলি 1টা বা 2টা কম পাওয়া যাচ্ছে। স্বভাবতই বাজারের দায়িত্ব বা একটা নির্দিষ্ট সময় পরে মিলটা ভাগ করার দায়িত্ব আমার উপরে পড়ে। 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়। আমি প্রথম দিন যখন ভাগ করলাম দেখলাম যে সেম ঘটনা ঘটলো। দ্বিতীয় দিন আমাকে আবার দায়িত্ব দেওয়া হলো। তখন আমি গ্রেটফুলি আমার এক বড় ভাইকে সঙ্গে নিলাম যে ভাইয়া দেখেন আজকে 1 সপ্তাহ ধরে একই ঘটনা ঘটছে, তো নিশ্চয়ই এখানে কোনো ঘটনা থাকতে পারে। তো দুজনে মিলে গুনে গুনে 10টা বা 12টা মিল ভাগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার যে রুমমেট ছিল, তো রুমমেটটা একটা কল সেন্টারে চাকরি করতো। কল সেন্টারে ওই ভাইকে বলে রাখলাম যে ভাইয়া আপনি তো বাসায় থাকেন, আপনার তো নাইট ডিউটি, তো আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে দুপুরের মিলটা কম পড়ছে না, কিন্তু রাতে এরকম কেন হচ্ছে। পরবর্তীতে ওই ভাইয়াটা বিষয়টা বুঝতে পারলো। বুঝার পরে খুব সম্ভবত রাতে 9টা বা 9:30 এরকম বাজে, সে রেডি হচ্ছে যে তার কল সেন্টারের
কাজে যাবে। তো দেখলো কি একটা বিদ্যুটে কালো বিড়াল, মানে মানে এরকম বিশ্রী একটা কালো বিড়াল সাতালের উপরে আসছে। কিচেন রুমে গেল, যাওয়ার পরে যে বাটিগুলি আমরা ভাগ করে রাখতাম মিলের জন্য, ওখানে ঘোরাফেরা করছে বা গন্ধ শোকার চেষ্টা করছে। গন্ধ শোকার চেষ্টা করার পরে সে খাবারের জন্য চেষ্টা করেনি। মানে যদি এরকম হতো যে সে হয়তো ফেলে নষ্ট করবে বা নষ্ট করার চেষ্টা করেনি, সে গন্ধটা শুকে যে ভেন্টিলেটরটা ছিল ভেন্টিলেটরের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই ভাইয়াটা বিষয়টা খেয়াল করলো যে একটা কালো বিড়াল প্রতিনিয়ত আসছে। তো সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার ফ্রেশ ট্রেশ হয়ে যখন সে আবার কিচেন রুমের দিকে গেল, দেখা গেল যে 2টা মিল এখানে কম পড়ে গেছে। তো এই ঘটনার কিছুদিন পর আবার কাকতালীয়ভাবে, মানে খুব সম্ভবত 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ পরে আমার স্কুলের এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি কই আছো বা নতুন কোন জায়গায় উঠলাম। পরে আমি কথা প্রসঙ্গে বললাম যে আমি তো স্টেশন রোডের একটা বাসায় উঠলাম, তো 7 তলায় থাকি। তো আমার যে ফ্ল্যাটটা এটার পাশে হচ্ছে একটা অংশ খোলা ছাদ আর একটা অংশে হচ্ছে 2টো রুম, ওখানে আমি ব্যাচেলার থাকি। তো সে কথা প্রসঙ্গে আমাকে একটু সতর্কতা বলবো না, মানে এমনি নর্মালি বললো যে দেখো একটু সাবধানে থেকো আর কি। তো কথা প্রসঙ্গে কথা বললাম। তো কিছুক্ষণ পর আমি কথা শেষ করলে মোবাইলের কথাটা শেষ করলাম, শেষ করে আবার আমার বাবা মাকে ফোন দিলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 1 সপ্তাহ যেহেতু হয়ে গেছে খোঁজখবর নেই। তো তারপর দেখা গেল কথা শেষ করেছি, আচমকা আমি টপ ফ্লোরের দিকে তাকালাম। অর্থাৎ 7 তলার যে টপ ফ্লোরটা একটা অংশ, ওইখানে কার্নিশ আছে, তারপর উপরে যে পানি ট্যাঙ্কটা আছে, তো ওইখানে আমি টপ ফ্লোরটাতে আচমকা তাকালাম। তাকানোর সাথে সাথে আমার কেমন জানি মনে হলো যে আমার শরীরটা একটু কাঁপুনি দিল। কাঁপুনি দেওয়ার পর আমি অদ্ভুত কিছু বিষয় দেখতে পেলাম, যে একটা কালো জামা পরা, এটা ঠিক বোরকার মতো না আবার সিমিলারও না, একটা অন্য ধরনের একটা পোশাক। তো কালো পোশাক পরা ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, মানে এমন ভাবে তাকিয়ে আছে যে দেখে মনে হচ্ছে যে আমার প্রচন্ড ক্ষোভ আমার প্রতি। মানে আমাকে পারলে সে হেনস্থা করবে বা কোনো মারধরের একটা আশঙ্কা আছে, যে আমাকে ওভাবে সে আমার দিকে দৃষ্টিটা ওইভাবে সে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি প্রথম অবস্থায় ঘাবড়ালাম না, যে এটা হয়তো আমার মনের ভুল, এরকম কোনো কিছু ঘটনা ঘটতে পারে, যেহেতু আমি নতুন জায়গায় এসেছি। তো হয়তো এটা আমার মনের ভুল হতে পারে। তো এটা আমি পরীক্ষা করার জন্য চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার 30 সেকেন্ড পরে আমি আবার তাকালাম। তো দেখলাম যে ওটা কালো কোনো মেয়ে না। তো সাথে সাথে সে রূপ পরিবর্তন করলো, মানে চেহারাটা এমনভাবে পরিবর্তন করলো যে একটা দেখা যাচ্ছে যে কোনো পাখির মতো, হয়তো সেটা উট পাখির মতো হতে পারে বা বিশাল আকার কোনো পাখি হতে পারে। পাখিটা এটা আমার সচরাচর দেখা কোনো পাখি না, ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে যেরকম দেখা এরকম কোনো পাখি না। তো দেখে সাথে সাথে আমার কাছে মনে হলো যে সিমিলার, মানে আমার বাস্তব জীবনের সাথে মিলছে না। তো সাথে সাথে ওরকম একটা পাখির মতো হয়ে সে উড়ে চলে গেল। তো ওটা দেখার সাথে সাথে আমি ও বাবা গো এটা বলে আমি একটা চিৎকার করলাম। মানে চিৎকার করার সাথে সাথে আমার মনে হলো যে কেউ হয়তো আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে 4-5 জন ধরে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। আর নিয়ে যাওয়ার পর আমার মাথায় পানি ঢালছে। তো এরপর আমার কিছু মনে নেই। তারপর যখন সকালে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমার যে রুমমেট ছিল বা আমার পাশে বেডে যিনি ছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কালকে রাতে তো এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমার
প্রচন্ড গরম ছিল, তো আমি ছাদে গিয়েছিলাম কথা বলার জন্য, মোবাইলে কথা বলার জন্য। তো এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম আমি দেখেছি। তখন সে একটু বিরক্ত হলো, মানে এমন ভাবে বিরক্ত হলো যে তুমি কি এখানে মজা করতেছো, মানে সিনিয়র বড় ভাই, মেসের সিনিয়র বড় ভাই, তুমি কি মজা করতেছো? যে এরকম কোন ঘটনা, তুমি কি জানো গত রাতে এমন বৃষ্টি হয়েছে যে ফ্যানটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, আর তুমি বলতেছো যে তোমার গরম লাগছে, তুমি ছাদে গিয়ে এরকম একটা দৃশ্য দেখছো। তো ওই বড় ভাইকে কোনোভাবেই আর বিশ্বাস করাতে পারছি না যে এটা বড় ভাই আসলে এরকম একটা ঘটনা ঘটছে। তখন আমার মনে হলো, তখন আমি একটু কনফিউজড হয়ে গেলাম যে এটা আসলে কি এটা আমার মনের ভুল। তখন আমি সাথে সাথে আমার মোবাইলটা বের করলাম, মোবাইলটা বের করে চেক করতে চাইলাম যে আমি গত রাতে আমার ওই স্কুলের ওই ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম বা বাবা মাকে ফোন দিয়েছিলাম, তো ওটা আমি চেক করি যে তাহলে তো বোঝা যাবে যে আসলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা আমি টাইমটা মিলিয়ে দেখার চেষ্টা করলাম। তো আমার ফোনটা নিলাম, ফোনটা নেওয়ার পরে আমি কাকতালীয়ভাবে খেয়াল করলাম যে আমার ডায়ালে কোনো নাম্বার নেই বা কোনো মিস কল নেই বা কোনো রিসিভ করা নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এই ঘটনার 5-6 দিন পর একদিন আমি আমার পলিটেকনিক থেকে বাসায় গেলাম। বাসায় যাওয়ার ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পর খুব সম্ভবত এটা মাগরিবের আজান দিবে এরকম একটা সময়। তো আমি বাসায় গেলাম, বাসায় ওই টাইমটাতে কেউ ছিল না, আমি একাই দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিতর থেকে একটা ধূপ জ্বালালে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ। আমার মনে হলো যে কেউ ধূপ জ্বালিয়েছে। তো ভিতরে গিয়ে আর আমি এরকম কোনো কিছু পাইনি যে ধূপ জ্বলছে না, কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আমার নিঃশ্বাসে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ধূপ জ্বালানো হয়েছে। তো এর কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার যখন আসলাম, তখন নিচে যাব যে কোনো একটা কারণে, তখন যেহেতু আমি পলিটেকনিকে পড়ছি, তো আমার যে কোনো একটা প্রয়োজন, আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর নিচে যাব আমি, ছাদের যে দরজাটা, ওই দরজাটা আমি বন্ধ অবস্থায় পেলাম, বা আমার কাছে মনে হলো যে বাইরে থেকে কেউ আটকিয়ে দিয়েছে। তো আমি বাইরে থেকে প্রচন্ড ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজাটা কোনো অবস্থায় খুলছে না। তো যেহেতু আমরা একবারই টপ ফ্লোরে থাকতাম, বা এখানে নিচে একবারে নিচে, আপনার শেষ করতে হবে ঘটনাটা কি হয়েছে, তারপরে তারপরে আপনি মূল ঘটনায় আসি আমরা। জি, এরকম ঘটনা প্রায় সময় ঘটতে থাকতো, বা আমি যখন প্রায় সময় দেখতাম যে সাথে কেউ হাঁটছে বা আমাকে ফলো করছে, বা প্রায় সময় দরজাটা বন্ধ অবস্থায় পেতাম, বা বন্ধ অবস্থায় পাওয়ার পর আমরা এটা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য ঘটনা ছিল না, যে হয়তো প্রথম ভাবতাম হয়তো কেউ দুষ্টামি করে এটা বন্ধ করছে, কিন্তু আসলে ভেরিফাই করে দেখা গেছে যে এরকম কোনো ঘটনাই ঘটতো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি এখন আমাদের অতিথির কাছে চলে যেতে চাই, এবং এই ঘটনাটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে ফেসবুকে বা টুইটারে। আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনাটা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি বলবো এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া লাস্ট জুন মাসের একটি ঘটনা। তো সাডেনলি আমি, আমার 2টা ফ্রেন্ড কাঞ্চন এবং ফয়সাল, আর আমাদের একজন মামা আলো মামা, তো আমরা 4 জন মিলে একটা প্ল্যান করি চাঁদপুর যাব। তো চাঁদপুরে মামার এক ফ্রেন্ড আছে, ওনার বাসায় যাব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আমরা 2টা বাইক নিয়ে আমরা 4 জন মুভ করি। তো আমরা বাইক নিয়ে সদরঘাট আসি, এখান থেকে বাইক লঞ্চে উঠাই, আবার ওখানে যে লঞ্চ ঘাট থেকে নেমে বাইক নিয়ে যাচ্ছি। তো বাইক নিয়ে কিছু দূর আমরা প্রায় চাঁদপুর হাজীগঞ্জ পর্যন্ত যাই। দেন ওখান থেকে আরো মিনিমাম 30 to 40 কিলোমিটার রাস্তা। তো আমরা রাসেল ভাই যাচ্ছি সুন্দরভাবে আল্লাহর রহমতে। তো হঠাৎ করে বেশ খানিকটা রাস্তা আপনার ভাঙা, মানে খুব ভালোভাবে ভাঙা।
তো আমরা বাইকটা খুব স্লোলি যাচ্ছি, 20-30 নিয়ার অ্যাবাউট স্পিড। তো ওইখানে একটা জিনিস যেটা নোটিস করার মতো, কোনো ল্যাম্প ছিল না, গ্রাম, একে তো গ্রাম, তো কোনো ল্যাম্প পোস্ট ছিল না বা কোনো আলো ছিল না। তো বাইকের হেডলাইটে যতটুকু আলো ওটা থেকেই যাচ্ছি। তো যেতে যেতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমি চোখে একটা কিছু দেখতেছি। কিরকম, মানে কেউ একজন দাঁড়ায় আছে, অনেক লম্বা, সাদা টাইপের একটা কাপড় পরা, মানে সাদা কিছু একটা পরা, এরকম একটা বোঝা যাচ্ছে। তো আমি এটা দেখে আমি মামার বাইকে ছিলাম, মামা ড্রাইভ করছিল। তো আমি মামাকে আস্ক করলাম, মামা আপনি কি কিছু দেখছেন? তো সে কোনো কথা বললো না। তো একটু পরে আমি আবার তাকে আস্ক করলাম, মামা কি ব্যাপার, আপনি কিছু বলতেছেন না? তো বলতেছে, কথা বলিস না, তুই পারলে দোয়া পড়। আর এর মাঝখানে উনি মানে 3 বার কাশি দিছে রাসেল ভাই। তো এই জিনিসটা আমি ছোটবেলা শুনেছি যে কেউ কিছু দেখলে বা কোনো কিছু এরকম ফিল করলে তখন দেখতাম, মানে শুনতাম যে কাশি দিছে, এই স্টাইলের একটা ইয়া দিছে। তো মামাও দেখলাম সেম। তো বলতেছে তুই দোয়া পারলে দোয়া পড়। আমি অ্যাজ ইউজুয়াল দোয়া পড়তেছি। তো কিছুক্ষণ পরে আমরা যখন যে আমাদের যে ডেস্টিনেশন ছিল ওখানে যে পৌঁছানোর পরে মামাকে আমি আবার আস্ক করলাম, মামা আপনি এরকম করলেন কেন, বললেন না কেন? তখন মামা বলল, আমি ওইখানে মানে আমিও এই জিনিসটাই দেখছি যে একটা মহিলা টাইপ, অনেক লম্বা, সাদা কাপড় পরা, ওনার চুল মানে সামনের দিকে দেয়া, এই টাইপের একটা কিছু। তো আর চোখ দিয়ে মানে মনে হচ্ছে ব্লাড পড়তেছে। তো মামা বলতেছে এরকম একটা, আমি এই জিনিসটা দেখছি। আর এইসব যখন দেখে তখন কথা বলতে হয় না, তখন দোয়া দুরুদ পড়তে হয়, তাহলে এটা চলে যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল ওখান থেকে জিনিসটা ক্রস করে চলে আসছি। তো পরের দিন আমরা সেম টাইমে মানে 3টা-4টার দিকে বিকেল বেলা আমরা বের হয়েছি ঘুরতে। তখন ওই এলাকার যে মামার বাসায় গেছি, ওনার সাথে উনিও আমাদের সাথে ছিল। তো আমরা ওই জায়গাটা থেকে যাচ্ছি, তখন ওনাকে জিজ্ঞেস করলাম, মামা এই জায়গাটা এরকম একটা বিষয় আমরা তো নোটিস করলাম গতকালকে, এখানটা কি আসলে কেমন? তখন উনিও বলল যে এই জায়গাটা খুব একটা ভালো না, এখানে এরকম রাত বিরাতে প্রায় এই ধরনের ইনসিডেন্ট দেখা যায়। দ্যাটস ইট, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। একটু বলতে চাচ্ছি, আমার কিছু লিসেনার্স শুনছে না, আমরা এটা চাচ্ছি না এখন বলতে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা বলার জন্য, এবং যারা শুনছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি। আজকে আপনাদের মাঝে এখন যেই ঘটনাটি শেয়ার করব, এটি আমাকে দেশের বাহির থেকে পাঠিয়েছেন নাজমুল ভাই। তিনি বর্তমানে অস্ট্রেলিয়া থাকেন। যদিও এটি বাংলাদেশের একটি ঘটনা, তবে কিভাবে নাজমুল ভাই এটা সংগ্রহ করেছেন সেটা তিনি শুরুতে আমাকে উল্লেখ করেছেন। ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। নাজমুল ভাইয়ের একটাই ছেলে। সেই ছেলেটা ছোটবেলা থেকে কথা বলতে পারে না, তবে সবার কথা কিন্তু সে ঠিকই বুঝতো, ইশারা ইঙ্গিতে ঠিকই কথা বলতে পারত। এটা তার জন্মগত একটা অসুস্থতা ছিল। এই জন্য তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে স্পেশাল চাইল্ডদের যে স্কুল আছে সেখানে ওনার সন্তানকে ভর্তি করিয়ে দেন। তো ভর্তি করে দেওয়ার পর তানভীর নামে এক বাংলাদেশি ভাইয়ের সাথে ওনার পরিচয় হয়। সেই তানভীর ভাইয়ের ছেলেরও একই সমস্যা, সেও কথা বলতে পারে না। সেই ছেলেটার নাম ছিল মাসুম। তবে মাসুমের এই সমস্যাটা একটু ব্যতিক্রমে ছিল। 7 বছর বয়স পর্যন্ত সে ঠিকই কথা বলতে পারত। এরপর থেকেই তার অসুস্থতাটা শুরু হয়। তো ক্লাস করতে করতে দেখা যায় যে গার্ডিয়ানরা তো একসাথে দেখা সাক্ষাৎ হয়। সে সময় সেই তানভীর ভাইয়ের সাথে নাজমুল ভাইয়ের বেশ ঘনিষ্ঠতা হয়। দুই পরিবার এতটাই ঘনিষ্ঠতা হয় যে প্রায় সময় একজন আরেকজনের বাসায় আসতো। তো ঈদের সময় গত বছর নাজমুল ভাইয়ের পরিবার সেই তানভীর ভাইয়ের ফ্যামিলিকে ইনভাইট করে যেন ঈদের দিনটা সারাদিন থেকে রাতে যাতে তাদের বাসায় নাইটটা স্টে করে। তো ঈদের দিন ওনারা 10টা-11টার দিকে সেই বাসায় চলে যায়, মানে নাজমুল ভাইয়ের বাসায় সেই তানভীর ভাই ফ্যামিলি চলে যায়। তো লাঞ্চের সময় মোটামুটি সবাই দুপুরে খাওয়াটা খেয়ে নেয়, কিন্তু তানভীর ভাইয়ের ছেলে মাসুম সে আসলে খেতে চায় না। সেই ইশারাতে বোঝায় তার আসলে খিদা নাই। বিকেলের দিকে নাজমুল ভাই একটা বিষয় খেয়াল করছে যে সেই মাসুম তার বাবার সাথে কেমন যেন একটা আচরণ করছে। সেই ইশারা দিয়ে বোঝাচ্ছে তার খিদা লেগেছে, সে বুঝতে পারছিল, কিন্তু তার চেহারায় রাগ রাগ ভাব এবং চেহারাটা লাল হয়ে যাচ্ছিল। কষ্টা ছেলে ছিল তো, চেহারাটা দেখেই সেটা বোঝা যাচ্ছিল। তো নাজমুল ভাই তার স্ত্রীকে বলে যে দেখো বাচ্চাটার খাওয়া রেডি করে দাও, টেবিলে দাও, সে খেয়ে নিবে। কিন্তু
এই যে খাওয়াটা বাড়তে যাবে 5 মিনিটের মধ্যেই নাকি দেখছে যে সেই মাসুম তার বাবা মাকে এতটাই বিরক্ত করছে যে সে একবার তার বাবাকে কামড় দিয়ে ধরছে হাতে, বা তার মাকে এরকম কামড় দিয়ে ধরছে, এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে বিষয়টা নিচ্ছিল, খুব ঠান্ডা মাথায় জিনিসটা সামাল দিচ্ছিল সে তানভীর ভাই। এরপর খাওয়া দাওয়া হলে সেই মাসুমকে তার মা খাইয়ে দিচ্ছিল, তবে যদিও আসলে বিষয়টা বলতে চাচ্ছিলেন না, তাও তিনি নাজমুল ভাই আমাকে বলে যে ভাই দেখেন যে একটা 10-11 বছরের বাচ্চা যতটুকু খায় তা থেকে সেই মাসুম অনেক বেশি খাচ্ছিল। দেখা যায় যে 2 বাটি পোলাও সে নিমিষের মধ্যে, দেখা যায় 10-15 মিনিটের মধ্যে সে শেষ করে ফেলেছে, তাও সে খেতে চাচ্ছে। তখন তানভীর ভাই বিষয়টা দেখে অনেক একটু লজ্জা পেয়ে যায় এবং তিনি বুঝে যায় যে গেস্টের বাসায় এটা আসলে একটা লজ্জাজনক বিষয়। তখন তিনি মাসুমকে ডেকে ওই যে ডাইনিং এর পাশে যে বেসিনটা ছিল সেখানে তিনি হাত মুখ ধুয়ে দিচ্ছিলেন, কিন্তু তারপরও সে মাসুম খুব চিৎকার চেঁচামেচি করছিল যে সে খাবেই, সে মানে খাওয়ার টেবিল থেকে উঠবেন, এবং সে দ্রুত তার বাবার হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে সে যে ডাইনিং এর যে প্লেট গ্লাস ছিল সে সেটা ফ্লোরে ফেলে দেয়। যখন সে এরকম পাগলামি করছিল তখন নাজমুল ভাই বিষয়টা বুঝতে পেরে তিনি এবং তানভীর ভাই দুজন মিলে মাসুমকে ধরে তারা রুমের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু নাজমুল ভাই যেটা বলে যে ভাই বাচ্চাদেরকে এই প্রথম ধরবার পর বুঝলাম যে ওর শরীরটা কেমন, মানে এমন মনে হচ্ছিল যে তার শরীরটা মানে শক্ত করে এসে রেখেছে এবং তাকে কোনোভাবে নাড়ানো যাচ্ছিল না। দুইজন মিলেও তাই সেই মাসুমকে ডাইনিং থেকে তাদের রুমে নিয়ে যাওয়া যাচ্ছিল না। যখন তার পাগলামি বেড়ে যায় তখন নাজমুল ভাই একটা বিষয় খেয়াল করে যে তানভীর ভাই তার স্ত্রীকে বলছে যে তুমি বাবাকে ফোন দিয়ে বলো সে হুজুরকে জানাইতে যে মাসুমের সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি জানাও। কথাটা কয়েকবার শুনবার পর নাজমুল ভাই একটু সন্দেহ লাগে, তারপর অনেক কষ্টে সেই মাসুমকে ওনার রুমে নিয়ে বেডে বসানো হয়। তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে সে ছেলেটা স্বাভাবিক হয়, সেই মাসুম, এবং সে তখন ঘুমিয়ে পড়ে। নাজমুল ভাই তখন একটু সন্দেহ হয় যে কোনো প্যারানর্মাল কোনো সমস্যা ছেলেটার মাঝে আছে কিনা, এবং সেটা জানার জন্য তার বেশ কৌতূহল ছিল। অনেকক্ষণ পর গিয়ে রাতের খাওয়া দাওয়া যখন শেষ হয় তখন তিনি তানভীর ভাইকে বলেন যে ভাই কিছু মনে করবেন না, আপনার মাসুম কি অন্য কোনো সমস্যা আছে কিনা, এবং আপনাকে আমি দেখলাম যখন আমরা মাসুমকে রুমে নিয়ে যাচ্ছিলাম তখন আপনি ভাবিকে একটা কথা বললেন যে হুজুরকে জানানোর জন্য, বাবাকে ফোন দেওয়ার জন্য, আসলে বিষয়টা কি? শুরুতে তানভীর ভাই সেটা বলতে চাচ্ছিল না, কিন্তু পরবর্তী তিনি বলেন যে দেখেন ভাই 2010 সাল থেকে আমি এরকম দেশের বাইরেই থাকি, ফ্যামিলিতে তো ওনার স্ত্রী আর এই যে 11 বছর ছেলে সেই মাসুম, তো অনেক বছর দেশে যাওয়া হয় না। 2019 সালে তিনি সর্বশেষ দেশে যান, এবং সেইবারের যাওয়াটাই যে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে তা তিনি আজও মেনে নিতে পারেন না। 19 সালে দেশে যাওয়ার পর সিদ্ধান্ত হয় যে ওনার শ্বশুর বাড়ির নেত্রকোনায় এক শালার বিয়েতে সবাই যাবে। ওনার আগ্রহটা বেশ বেশি ছিল এই কারণে, তো অনেক বছর পর দেশে যাবে, গ্রামে আসলে এরকম যাওয়া হয় না, গ্রামের পরিবেশে তিনি মিশবেন এবং অনুষ্ঠানের উছিলায় সবার সাথে হয়তো দেখাও হবে। তো কোনো একদিন বিকেলে তিনি এরকম তার পরিবারের সবাই মিলে তারা নেত্রকোনায় শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছান। এত আত্মীয় স্বজন বাড়িতে তার বেশ ভালোই লাগছিল এবং পরিবেশটা খুবই চমৎকার লাগছিল না। ততদিন ঠিক করেন যে এখানে আজকের রাতটা তিনি টেন্টে কাটাবেন, মানে তাঁবুদের কাটাবেন, এবং সেই তাঁবুটা তিনি ঢাকা থেকে নিয়ে গিয়েছিলেন। তো ওনাদের সেই ভাবির মানে তানভীর ভাই স্ত্রীর বাড়ির যে সামনে সেখানে বেশ বড় পুকুর ছিল এবং পুকুরের ওই পারে কিছু খালি জমি আছে, ওখানে গাছের নিচে তিনি তানভীর ভাই ঠিক করেন যে তাঁবুটা টাঙ্গাবেন। এবং এই কথাটা শুনে ওনার শাশুড়ি বেশ রেগে যে বলতেছে যে তুমি জামাই মানুষ, তুমি গ্রামে ওইসব জায়গায় থাকবা, এসব না থাকাই ভালো। তিনি বেশ কয়েকবার নাও করেন, কিন্তু তানভীর ভাই নাচর বাঁধা। তার কথা হচ্ছে ভাই যে তিনি তার শাশুড়িকে বুঝাচ্ছেন যে এতদিন পর আসছে, এক রাত তিনি সেখানে থাকতে চান। তো তারপর তিনি সিদ্ধান্ত যেটা নিয়েই ফেলছেন সেখানেই থাকবেন। তানভীর ভাই যেটা বলেন যে তিনি যেখানে থাকবেন সেটা একটা খালি জমি ছিল এবং তার পিছে দূরে খানিকটা দূরে ধান ক্ষেত ছিল, আর আশেপাশে দেখা যাচ্ছে যে ঘন গাছপালা ভরা। কিন্তু বাদ সাধে তার সেই সন্তান মাসুম, তার কথা হচ্ছে সেও তার বাবার সাথে থাকবে। তো সেই অনুযায়ী তারপর রাত 1টার সব প্রোগ্রাম শেষ করে তিনি ছেলেকে নিয়ে সেই টেন্টের মধ্যে ঘুমাতে যান। তো ছেলে ঘুমানোর কিছুক্ষণ পর তিনি মোবাইলে গান শুনছিলেন এবং গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। ভিতরটা বেশ ঠান্ডাই ছিল, কিন্তু হঠাৎ ওনার কাছে মনে হয় যে কেউ ওনার কানের পাশে ফু দিচ্ছে, মানে বাতাসটা ছিল গরম বাতাস, এরকম কানের পাশে ফু দিচ্ছে।
সেই সাথে তার এটাও মনে হয় যে ঘুমের মাঝে তাকে কেউ ডাকছে নাম ধরে। স্বপ্ন দেখছেন কিনা সেটা তার মনে নাই, এটুকু খেয়াল আছে যে অন্ধকারের মধ্যে এক মহিলা এসে ওনার বাচ্চাকে মানে মাসুমকে নিতে চাইছে। তানভীর ভাই উঠে যান তাড়াতাড়ি এবং দেখেন আশেপাশে কোন সমস্যা আছে কিনা। তিনি দেখছেন না, সব ঠিক, চার্জার ফ্যানটা শুধু চলছে, বাচ্চাটা ঘুমাচ্ছে। তাহলে হয়তো স্বপ্নই দেখছেন তিনি। এরপর আবার ঘুমিয়ে পড়েন। প্রায় ঘন্টাখানিক পর ওনার বাচ্চার চিৎকারে তিনি লাফিয়ে ওঠেন। কোনোভাবেই ওনার বাচ্চা কান্না থামাচ্ছিল না, জোরে জোরে এসে চিৎকার দিয়ে যাচ্ছিল। প্রায় এরকম 10-15 মিনিট হবার পর তিনি বাচ্চাকে নিয়ে ঠিক করেন যে বের হয়ে যাবেন, কিন্তু তার বের হতে পারছেন। ওনার বাচ্চার শরীরটা এত ভার হয়ে যায় যে ওনার পক্ষে তাকে নড়ানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এবং তিনি যখন তার স্ত্রীকে বেশ কয়েকবার ফোন দেয় এবং ফোন দিতে দিতে তিনি দেখেন যে যেখানে প্রায় ফুল চার্জের মতো মোবাইল ছিল, তখন দেখা যাচ্ছে যে মোবাইল পুরো বন্ধ হয়ে গেছে, আর চলছে না। তারপর ওনার বাচ্চা কিছুটা স্বাভাবিক হলে তিনি বাচ্চাকে বলছে যে বাবা কি হয়েছে, তুমি এরকম চিৎকার দিলা কেন? সেটা তখন ও কাঁপনে গলায় সে বলছে যে বাবা তুমি তো ঘুমাইছিলা, আমি যখন ঘুমাইছিলাম তখন কেন জানি মনে হলো কেউ আমাকে ডাকছে। এরপর আমি চোখ খুলে দেখি লম্বা চুলালা কেউ একজন আমার বুকের উপর তা দিয়ে ধরে বসে আছে। আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য আমি তখন চিৎকার দিই। তো তানভীর ভাই ভাবেন হয়তো এমন জায়গায় প্রথম ওনার বাচ্চা এসেছে এবং এমন জায়গায় শুয়েছে, এই জন্য হয়তো তার ভয় লেগেছে দেখে সেই কথাটা বলছে। তিনি তারপর তার বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তিনি তাঁবু থেকে প্রথমে বের হতে যাবেন সেই তানভীর ভাই। তো তিনি বের হয়ে একটু দেখবেন আশেপাশে এরিয়াটা কেমন, যেহেতু তার বাচ্চা ঘুমিয়ে আছে, ভাবে যে পরে তিনি ঘরে ঢুকবেন আর কি। তবে তাঁবু থেকে বের হবার পর তার তো বেশ ভয় লাগে। এই কারণে তিনি রাতে যেখানে 2 নারকেল গাছের মাঝে তাঁবুটা টাঙ্গিয়েছিলেন, এখন তিনি দেখছেন গত রাতের জায়গা থেকে বেশ খানিকটা দূরে সেই তাঁবু, প্রায় 15 কি 20 হাত দূরে। এবং তিনি যেখানে দাঁড়িয়েছেন তাঁবু থেকে বের হয়ে দেখছেন এখান থেকে কয়েকশো গজ দূরে 2-3টা পাশাপাশি কবর। হয় না যে গ্রামে অনেক সময় পারিবারিক ভাবে 2-3টা কবর বা 1-2টা কবর এরকম আশেপাশে দাফন দেয়, সেরকম কবর। তার কাছে তখন বিষয়টা ভালো লাগে না। তিনি ঠিক করেন যে না, তার ছেলেকে নিয়ে এখান থেকে যেতে হবে। তিনি যখন তাঁবুর ভিতরে ঢুকেন, তার বাচ্চাকে কোল নিতে যাবেন, গিয়ে দেখছেন তার বাচ্চার গলায় ফাঁস লাগালে যেরকম দাগ পড়ে সেরকম লাল দাগ হয়ে আছে গোল আকারে। তারপর তিনি তাড়াহুড়া করে বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে সেখান থেকে তার ঘরে এসে তার স্ত্রীকে ঘুম থেকে জাগান। এবং স্ত্রীকে তিনি একটু রেখে গিয়ে বলতেছেন তোমাকে রাতে কতবার ফোন দিলাম, তুমি ফোন ধরলা না কেন? তার স্ত্রী মোবাইল তিনিও চেক করলেন, তার স্ত্রীও চেক করে দেখছেন যে আসলে কোনো ফোনই আসে নাই। তারপর তিনি তার স্ত্রীকে বলেন যে কি হয়েছে না হয়েছে। তার শাশুড়িও তখন আসেন, সবকিছু শুনেন। শ্বশুর শাশুড়ি আসার পর খুবই রেগে যায় এবং গিয়ে বলতেছে যে তোমার কি দরকার ছিল যে ওখানে বাচ্চা নিয়ে থাকবার জন্য? এমনি তো জায়গাটা ভালো না, তোমাকে কতবার বুঝালাম কালকে, তারপর তুমি কাজটা করলা। যা হোক, যেটা হওয়ার হয়েছে। প্রোগ্রাম শেষ হোক, দুপুরের পর এলাকার যে মসজিদের হুজুর আছে ওনার কাছে মাসুমকে নিয়ে যাও, সে ঝাড়ফুঁক দিয়ে দিলে দেখা যাক কি হয় না হয়। তো তারপর সেই তানভীর ভাই তিনি বিকালের দিকে তার ছেলেকে মসজিদের হুজুরের কাছে যান এবং হুজুরকে বলেন আসলে তিনি রাতে কি সমস্যায় পড়ছেন, ওনার ছেলে কি সমস্যায় পড়ছে, এগুলো বলা হয়। তো হুজুর তখন বলতেছে যে দেখেন বিষয়টা কি, যে বাচ্চা মানুষ তো 6-7 বছরের বাচ্চা, ওকে নিয়ে আসলে আপনার রাত ওই জায়গায় থাকা ঠিক হয় নাই। আর এমনিতেও ওই বাড়ির এক মেয়ে বেশ কয়েক বছর আগে সেখানে ফাঁস দিয়েছিল গাছে। বাকিটা তো বুঝিনি, আপনি মুরব্বী মানুষ, না বোঝার কিছু নাই। যাক, আশা করি বাচ্চাটা ভয় পাইছে, সমস্যা আর হবে না। তো সেইখানে সেই হুজুরের কথা শুনে তামিম ভাই এসে পড়েন এবং একদিন পরেই সেই বিয়ে বাড়ি থেকে তিনি ঢাকায় তার পরিবার সহ চলে যান। আর ওভাবে তেমন কোনো সমস্যা ওনার ছেলের সাথে আসলে তখন আর হয় না। তো প্রায় 1-1.5 মাস পর তিনি যখন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিবেন, তার 7-8 দিন আগে তিনি আবার যান তার শ্বশুর বাড়িতে। এখন অবশ্য কোনো প্রোগ্রাম ছিল না, তার শ্বশুর যেহেতু অসুস্থ তিনি ভাবেন যে যাওয়ার আগে একবার দেখা করে আসবেন। তো বিকালে তিনি শ্বশুর বাড়ি যাওয়ার পর বিকালে তিনি তার ছেলেকে নিয়ে মাসুমকে নিয়ে ছাদে একটু খেলাধুলা করছিল। তো
তো মাগরিবের খুব কাছাকাছি সময়ে উনি যখন ছাদ থেকে নামতে যাবে তখন ওনার মোবাইলে একটা ফোন আসে। তো তিনি তখন আনমনা হয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, এদিকে মাগরিবের আজানও দিয়ে দেয়। হঠাৎ ধুম করে এরকম ধুপধাপ করে একটা আওয়াজ হয়। তারপর তিনি ওই যে ছাদে এরকম হয় না যে অনেক সময় খেলতে গেলে পড়ে গেলে ফ্লোরের মধ্যে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ পান। তিনি খেয়াল করে দেখছেন সে মাসুম ছাদের একবারে কিনারায় সে পড়ে গেছে, বিল্ডিং এর পাশে সে ছিটকা খেয়ে পড়ে গেছে এবং চিৎকার করে কাঁদতেছে। তানভীর ভাই তখন দ্রুত সেখানে গিয়ে কাছে যান। তিনি বলে যে তাপমাত্রা নর্মাল যেভাবে ছিল সেখানে যাওয়ার পর তার কাছে কেন জানি, তার ছেলের কাছে যাওয়ার পর তার কেন জানি মনে হলো স্বাভাবিকের থেকে তাপমাত্রাটা বেশ ভালোই বেশি ছিল। মানে আগুনের পাশে দাঁড়ালে যেরকম তাপ থাকে সেরকম একটা তাপ তিনি অনুভব করেন। ওনার ছেলে আঙ্গুল দিয়ে ইশারাতে বলতেছে, বাবা ওই মহিলাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে, তুমি ওকে বকা দাও। তানভীর ভাই যখন দেখছে তার ছেলে 2-3 বার এই কথাটা বলছে, তিনি আশেপাশে দেখেন কেউ সেখানে নাই। বাচ্চাকে নিয়ে আর তিনি দেরি করেন না, ঘরে এসে পড়েন। মনে করেন যে ছাদে খেলতে গিয়ে হয়তো বাচ্চা ছেলে এরকম পড়ে গেছে, বকা খাবে, এই ভয়ে এখন সে এই কথাগুলো বলতেছে। ঠিক সেই রাতেই এক অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে তানভীর ভাই। তিনি নাকি দেখেন যে চুল ছাড়া একজন বামন আকৃতির মহিলা দাঁড়ায় আছে তার বিছানার সামনে। সে উকি মেরে দেখতেছে যে তানভীরের সাথে কে ঘুমানো। তারপর যখন দেখে তার বাচ্চাটা ঘুমিয়ে আছে তখন সেই মহিলাটা তানভীর ভাইয়ের কাছে অনুরোধ করে বাচ্চাটাকে নিয়ে যাবে, এটা বারবার অনুরোধ করছিল। তানভীর ভাই তার ছেলেকে বুক চেপে আঁকড়ে ধরে রেখেছিল, তারপরও সেই মহিলাটা হাত লম্বা করে টান দিয়ে তার ছেলে মাসুমকে নিয়ে যেতে যায়। চোখ খুলবার পর তানভীর ভাই দেখেন যে ওনার ছেলে জায়গা মতোই আছে এবং তিনি শরীর তার প্রচন্ড ঘামাচ্ছিল। তিনি তারপর রাতে ঘুমায় পড়েন কাউকে কিছু না বলে। পরের দিন খুব সকালে তিনি সেই মসজিদের হুজুরের কাছে যান এবং হুজুরকে বুঝে বলে, দেখেন হুজুর, আমি আবার সমস্যায় পড়ছি, এরকম সমস্যাটা গতকাল রাতে হয়েছে, আমার ছেলের সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, আমি এরকম বাজে স্বপ্ন দেখছি, আর যেহেতু আমি দেশের বাইরে চলে যাব, আপনি কি করা যায় একটু বুদ্ধি দেন। তো হুজুর বলতেছে যে দেখেন, দুষ্ট জিন এমন একটা খারাপ জিনিস যে এটা আসলে বাচ্চাদের উপর যদি ভালোভাবে নজর দেয় তাহলে কিন্তু ওদের সুস্থ হওয়াটা বেশ কঠিন হয়ে যায়। আপনি এক কাজ করেন, আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান, আর থাকেন না, আর আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সেদিন দুপুরে পরে পরিবার নিয়ে তিনি তখন তানভীর ভাই ঢাকা চলে যান। তো 4 দিন পর ওনার ফ্লাইট। এখনো সেই দিনটার কথা তার মনে আছে। মঙ্গলবার ছিল সেই দিনটা। খুব সকালে তিনি কিছু ব্যক্তিগত কাজে বের হয়ে পড়েন। বাসায় ছিলেন ওনার স্ত্রী আর মা আর তার সেই ছোট বাচ্চা মাসুম। দুপুরের দিকে ওনার স্ত্রী ফোন দিয়ে কাঁদতে থাকেন এবং কাঁপা কাঁপা গলায় বলতেছে, ভয় কিছু বলতে পারছে না এবং খুব আতঙ্কের স্বরে বলতেছে যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, দেখো বাসায় কি হয়েছে। তানভীর ভাই তো ভয় পেয়ে যান এবং তিনি দ্রুত বাসায় গিয়ে দেখে যে ওনার ছেলে বিছানায় শুয়ে আছে আর মিনমিন করে কি যেন বলতেছে আর কাঁদতেছে আর হিচকে টানতেছে। তো ওনার স্ত্রী তখন বলে যে দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি এবং তার শাশুড়ি মানে তানভীর ভাইয়ের মা এবং মাসুম এক ঘরে ঘুমাইছিল। হঠাৎ পাশের রুম থেকে ছেলের জোরে কান্নার আওয়াজ পেয়ে তিনি তাড়াতাড়ি সেখানে যান। গিয়ে দেখেন যে ওনার ছেলে মেঝেতে পড়ে আছে আর মুখ দিয়ে ফেনা পড়তেছে। তানভীর ভাই ছেলের অবস্থা থেকে আর দেরি করেন না, তিনি হাসপাতাল নিয়ে যান এবং ডিউটি ডাক্তার দেখে বলতেছে যে দেখেন হয়তো সে কিছু দেখে ভয় পাচ্ছে, এই জন্য এরকম করতেছে। সেদিনের মতো তারপর তাকে বাসায় নিয়ে আসা হয়। কোন রকম 4 দিন পর যেহেতু টিকিট কাটা হয়েই গেছিল, তানভীর ভাই আর মিস করতে চান ফ্লাইটটা। তিনি কোন রকম ছেলেকে তারপর তো অস্ট্রেলিয়া নিয়ে যান। তারপর তিনি যেটা বলেন যে আস্তে আস্তে সেই ছেলেটা আর কথা বলা কমায় দেয় এবং আর কথা বলেই না। অলৌকিক বা রহস্যময় কোনো ঘটনা কিনা তিনি জানেন না। এরকম প্রায় 4 বছরের কাছাকাছি হয় ওনার ছেলেটাকে আর কথা বলেন না। ডাক্তার দেখানো হয়েছে কিন্তু দেশের বাইরে এসে অস্ট্রেলিয়ার ডাক্তাররাও কোনো রোগ নাকি আর খুঁজে পায় না। তিনি আজও জানেন না যে এটা সমাধান কি এবং এখনো তিনি নাকি কিছু কিছু স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন তাকে এক হুজুর বলেছে যেটা আসলে প্রকাশ করতে মানা করেছেন এবং তিনি নাজুন ভাইকে বলেন এই সমস্যাগুলো হলে দেশে একজন হুজুর পরিচিত আছে, সেই হুজুরকে মাঝে মাঝে এরকম সমস্যা পড়লে তিনি আসলে
দেখা যায় কোনো মাধ্যমে এটা সমস্যার সমাধানটা করার চেষ্টা করে। এবং ওনার ছেলে মাঝে মধ্যে আসলে সবসময় কাজগুলো করে না, হুটহাট করে তার মাঝে নাকি সমস্যাটা হয়। আগে থেকে এখন অনেক কমে গিয়েছে, কিন্তু আজকে কেন আবার হলো তিনি আসলে বলতে পারেন না। তো শ্রোতা বন্ধুরা, এটা আসলে সেই নাজমুল ভাই, সে তামিম ভাই থেকে সংগ্রহ করে ঘটনাটা পাঠিয়েছেন। এবং তিনি নাজমুল বলেছেন, যেহেতু ওনার চোখের সামনে তিনি বিষয়টা দেখেছিলেন, বিষয়টা যে কত ভয়ানক ছিল উনি তারপরে টের পেয়েছেন। এবং বলেছেন যে সেই তামিমের কাছে যদি আরো ঘটনা থাকে, আসলে ওনার ছেলের সাথে এরকম প্রায় তো ঘটনা ঘটে, যদি এরকম ঘটনা তিনি সংগ্রহ করতে পারেন, অবশ্যই সেই ভাই আমাদেরকে ঘটনাটা পাঠাবেন। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আসলে ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে, তারপরে আপনার ঘটনায় যাব এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের তৃতীয় অতিথির ঘটনা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। জি, আসসালামু আলাইকুম লিসনার্স। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার একটা কালেক্টেড স্টোরি। ভূতে প্রেমের পর ভালোবাসা থেকে নিজের যে ইউজুয়াল জবগুলো থাকে তারপর তো খুঁজে বেড়াই যে কোথায় কোন স্টোরি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরাকে আপনারা বলতে পারেন এটা উত্তরা মডেল টাউন না বলে হাসপাতাল মডেল টাউন বলতেন, বিকজ লট অফ হসপিটালস আর দেয়ার। প্রত্যেকটা অলিতে গলিতে হসপিটালস, ক্লিনিক ভরা। তো ওরকম একটা হসপিটাল আমি, যেহেতু অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, আমি এটা বলছি না, নামটা বলতেছি না, এবং যে এটা লাশ ভাই অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার, ওনার নামটা আমি আসল নামটা বলবো না আর কি। সো ওনার সাথে আমার গত পরশু দেখা হয়। তারপরে দেখা হতে আমি চা খাচ্ছিলাম, তো জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম। তো উনি ওনার একটা স্টোরি বললেন, দ্যাট ওয়াজ হ্যাপেন্ড লাস্ট মান্থ। উনি যেটা বলেছিলেন, ওনার একদম উনি যেভাবে বলেছেন ওইভাবে বলতেছি আমি। এটা একটা যে কোনো একটা হসপিটালে একটা লোক মারা গিয়েছে রাত, লিভার সিরোসিস হয়েছিল, রাত 9টার দিকে মারা গিয়েছে। হি ওয়াজ ফ্রম কাশীপুর। কাশীপুর হচ্ছে গিয়ে বরিশালের একটা ছোট গ্রাম। তো ওখান থেকে ওনাকে, ওনার ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার মামা ছিলেন, আপন মামা, এবং তার এক দুঃসম্পর্কের ভাই, এরা দুজন। তো সে ওই লোকের নাম, ড্রাইভার নাম হাসান ভাইকে তারা রেন্ট করলো ওই লাশটা নিয়ে যাবে। তো হাসপাতালের আপনার ফর্মালিটিস মেনটেন করে ওরা লাইক 11:30টার দিকে, রাতটা 11:30টার দিকে রওনা করে। হাসান ভাই সাথে ছিল একজন, তার যে একজন হেল্পার থাকে ও ছিল, মামা, ওই ডেড বডির মামা, আর সেই দুঃসম্পর্ক তার 4 জনে। তো ওরা আরিচা হয়ে না গিয়ে ওরা আপনার মাওয়া হয়ে রওনা করছে। মাওয়াতে একটু দেরি হয়েছে, কারণ এখন নদীতে অনেক পানি। মাওয়া থেকে ওরা ফেরি পার করে কেওড়াকান্দি যেতে প্রায় 2.5 ঘন্টা। তো লাইক ওরা কেওড়াকান্দির ওদিকে পৌঁছতে প্রায় 3:30 বেজে গেছে রাত্রে। তো কেওড়াকান্দি থেকে সোজা গিয়ে ভাঙ্গা থেকে তারপরে গৌরনদীর দিকে যেতে আপনার মানে দুই পাশে তেমন কোনো লোকালয় নাই, দুই পাশে আপনার ধানি জমি, অনেক লম্বা জায়গা। তো উনি যেভাবে বললো যে আমরা ভাঙ্গা পাস করে লাইক 15-20 মিনিট আমরা ড্রাইভ করছি, হঠাৎ করে আমার গাড়ির সামনে মনে হলো এটা বানরের মতো পড়ছে। তো বানরের মতো পড়ছে দেখে আমি গাড়িটা খুব হার্ড ব্রেক করলাম। যখনই আমি ব্রেক করে আসলে তখন দেখলাম যে না, একটা বানর না, অ্যান্ড ওইটা আসলে বানর ছিল না, একটা বানরের মতো দেখতে, কিন্তু মুখটা হচ্ছে কি আপনার এগুলো খুবই ছোট ছোট, মুখটা মানুষের মতো, কুৎসিত মানুষের মতো, কিন্তু প্রত্যেকটা লেজ আছে এবং গায়ে বড় বড় পশম। তো এই জিনিস আমার জীবনে কখনো দেখিনি। তো ওরা গাড়িটাকে এমনভাবে ওরা অনেকগুলো মিলে অ্যাটাক করছে যে গাড়িতে ওরা কেউ ইয়ের উপরে উঠতেছে, উইন্ডশিল্ডের উপর উঠতেছে, লাফালাফি করতেছে, এবং তাদের চোখগুলো ছিল হচ্ছে আপনার একটু বড় বড়, লালচে এবং জল করতেছিল। এগুলো দেখে এখন হাসান ভাই বারবার গাড়ি স্টার্ট করছে, তো গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরো একটা জিনিস যেটা ঘটেছে, ওই রাস্তাটা যে বরিশালে ওই ভাঙ্গা থেকে সোজা রোডটা যেটা গিয়েছে, ওটা কিন্তু আপনার রাসেল ভাই বরিশালে যায়, ওখান থেকে স্বরূপকাঠি যায়, ওখান থেকে পটুয়াখালী যায়, বরগুনার ওই সেম রোড, এবং প্রচুর মানে নাইটের গাড়িগুলো ওখান থেকে চলে।
কিন্তু উনি আমাকে বললো যে এরশাদ ভাই, ওই যে সময় এই ঘটনাগুলো যে ঘটতেছে, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল বাস, নো মিনি বাস, নো ট্রাক, নাথিং, কিচ্ছুই পাচ্ছিলাম না। এবং আমরা খুব চাচ্ছিলাম যে একটা কিছু পাই, আমরা যেন হেল্পের জন্য বলতে পারি, যে কারণ আমরা গাড়ি থেকে নামতে পারতেছি না। সাডেনলি তারা মনে করেন যেখানে পিছন কম্পার্টমেন্টে, যেখানে ফ্রিজিং কম্পার্টমেন্টটা, ওখানে তো আপনার লাস্টের ডেড বডিটা রাখা একটা কফিনের মধ্যে। তো ওরা বুঝতেছে যে ওটা মানে খোলার খুব চেষ্টা করতেছে বা ভাঙা চোরা, মানে খুব পুরা ওনাদের যে অ্যাম্বুলেন্সটা পুরোটা দুলতেছে, এরকম করে করতে করতে, এবং তারা কোনোভাবে নামতে পারতেছে না, কারণ বাইরে অনেকগুলো ওই ধরনের ওই জন্তু বলতে পারেন, ক্রিয়েচার বলতে পারেন, হোয়াট এভার। তো এরা ভিতরে বসে দোয়া পড়া ছাড়া কোনো, তারা দোয়া দৌড় পড়তেছিল খুব জোরে জোরে, এবং বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু স্টার্ট নিচ্ছিল না গাড়ি। তো এরকম করে অলমোস্ট অ্যান আওয়ার। তারপরে দেখলো যে হঠাৎ করে এগুলো চলে যাওয়ার পর তারপর রাত 10-15 যখন তারা চলে যায়, লাইক উইদিন 5-10 মিনিটস দেখে যে না, ইউজুয়ালি যে গাড়িগুলো নাইট শিফটে চলে, বরিশালের দিকে যাচ্ছে, পটুয়াখালীর গাড়ি সবগুলো যাচ্ছে, আর ওনাদের গাড়িটা সাইড করা। তখন ওরা একটু মনের মধ্যে সাহস আসলো, তখন নামলো, নেমে পিছনে গিয়ে যা দেখলো, আসলে ইট ওয়াজ আউট অফ দ্যার ইমাজিনেশন। দেখলো যে তারা কফিনটা তো রাস্তায় পড়ে আছে, কফিনটা ভাঙাচোরা পুরা, এবং কফিনের মধ্যে ডেড বডির শুধু পাঁজরের কিছু হাড় এবং স্কেলটা ছাড়া আর কিছুই নেই। আমাকে হাসান ভাই বলতেছিল যে এরশাদ ভাই, যে আপনি যদি বিশ্বাস করেন, এক ফোঁটা রক্ত কোথাও ছিল না, রক্তটা লাইক আমরা যেমন যদি মুরগি খাই বা কিছু খাই, যেভাবে আমরা চিবিয়ে খাই, ঠিক ওইভাবেই ছিল। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, ব্লাডগুলো কেউ চাইটা খায় নিচ্ছে সব। তারপর তার মামা খুব হাউমাউ করে কাঁদতেছিল অবস্থাটা দেখে। তারপর আর কি করবো, ওনার কাছে একটা চাদর ছিল, ওই বোনস যেগুলো ছিল, অল্প কিছু বোনস, ওগুলো ওই চাদরের মধ্যে উঠাই নিয়ে, ওইটা নিয়ে তারপর বাইরে গিয়ে ওটার উপরে জানাজা করে ওটাকে দাফন করা হয়েছে। এই ছিল স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় যাব আপনার কাছে, এবং আপনারা একটা ঘটনা শুনবো। আমাদের দ্বিতীয় অতিথি যিনি আছেন, প্রথম অতিথি, তার কাছে আবারও ফিরে যাচ্ছি, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি যে আপনারা লিখতে থাকবেন আমাদেরকে। শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনাটি। জি বলুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা তার আগে আরেকবার বলতে হবে, এন্ড আপনি কোথা থেকে এসেছেন সেটাও আরেকবার একটু বলে ফেলতে হবে। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে আমার বড় ভাই এবং বোনের সাথে ঘটা। এটা অনেক বছর, নিয়ার অ্যাবাউট 35 ইয়ার্স আগের ঘটনা। তখন আমার ভাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তেন। তো উনি হোস্টেলে থাকতেন। তো একদিন শীতের বিকেলে আমার মেঝো বোন তো ব্যাডমিন্টন খেলছে, হঠাৎ করে দেখতেছে কি, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মাগরিবের আজান তখনও দেয়নি, তো দেখতেছে যে হঠাৎ করে যে ভাইয়া হাত দিয়ে আপুকে ইশারা দিচ্ছে। তো আপু তো অনেক এক্সাইটেড হয়ে গেছে যে ভাইয়া এত এই সময় হঠাৎ করে বাসায় কিছু না বলে কিভাবে আসছে। ভাইয়া তখন স্কুলে পড়ে, তার তো আসার কথা না। তো আপু শক, তারপরে ভাইয়া হাত দিয়ে তাকে ইশারা দিচ্ছে। তো আপু দৌড়ে ভাইয়ার দিকে গেছে, যাচ্ছে। তো যতই কাছে যাচ্ছে মনে হয় ভাইয়া ততই দূরে সরতেছে, এরকম একটা বিষয়। তো এরপরে কিছু দূর যাওয়ার পরে এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই। তো আমি তার আগে একটু বলে রাখি রাসেল ভাই, আমার হোম টাউন বরিশালে। তো আমাদের যে বাসাটা, ওইটা বাসার একটা পোর্শন আপনার একটু ব্যাকওয়ার্ড, এবং ওইখানে এই টাইপের অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিসের অনেক বিষয় এখানে আছে। তো ওইটা হচ্ছে তিনটা বাসার মিলে একটা কর্নার রাসেল ভাই। তো ওই কর্নারের দিকে যাচ্ছে। এমন সময় আমার কাজিন ছিল আমার আপুর সাথে। তো আমার কাজিন আমার আপুকে বলতেছে, তুই কোথায় যাচ্ছিস? বলতেছে, তুই দেখতেছিস না দাদা আসছে, ঢাকা থেকে দাদা আসছে। তো আপু বলতেছে, কোথায় দাদা? দাদাকে তো দেখা যাচ্ছে না। তো আপু বলতেছে, সামনেই তো দাঁড়ানো আছে। তো বলতেছে, কোনো দাদা আসে নাই, তুই চল ভিতরে চল। এই কথা বলে আপুকে ভিতরে নিয়ে আসে।
আসার পরে আপুকে জিজ্ঞেস করে, মানে আমার আম্মার কাছে ঘটনাটা বলতেছে আমার কাজিন। তো আপু আম্মার সাথে এইভাবে শেয়ার করছে যে আপু দেখছে যে আমার বড় ভাই আসছে, তখন মানে হোস্টেলের এসেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের একটা ড্রেস থাকে, ড্রেস কোড আছে ওদের। তো ওইরকম একটা ড্রেস পরা ভাইয়া আপুকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তো এটাই ছিল ঘটনা, আসলে কেউই ছিল না ওইখানে, এটা আপুর একটা ইয়া ছিল। ধন্যবাদ আপনাকে। এটা আমার আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লিসেনার, আই এম ইনজামাম ফ্রম ওল্ড ঢাকা। আসলে আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা হলো হসপিটাল রিলেটেড, যেটা হচ্ছে ঢাকার ভিতরে কোন একটা মেডিকেল কলেজ। আসলে এই মেডিকেল কলেজকে ঘিরে বা এরকম জায়গাটাতে অনেক বছর আগে একসাথে অনেক মানুষের মারা বা লাশের ঘটনা আছে, যেটা আছে মেডিকেল কলেজটা যখন শুরু হয় কাজও বা তার আগের কিছু মানুষকে মেরে ওখানে নর্দমার ভিতর ফেলা হয়েছিল। জি। তো তারপরে ওই জায়গাটাতে মেডিকেল কলেজ গড়ে তোলা হয়। তারপর মেডিকেল কলেজ অনেকদিন পরিত্যক্ত ছিল। এরপর বেশ কয়েক বছর হলো যে মেডিকেল কলেজটা চালু হয়। আমি মেডিকেল কলেজটার নাম আসলে বলতে চাচ্ছি না, সঙ্গত কারণে। হ্যাঁ, আপনি ঘটনায় চলে যান। আপনার মেন ঘটনা হচ্ছে আমার আম্মু এবং আমার খালাতো ভাইয়ের সাথে। জি। আমার আম্মু আমার খালাতো ভাইয়ের বাসা, আমার আন্টির বাসায় 2 বছর আগে বেড়াতে আসে। দেন আমার আম্মু একদিন মেডিকেল কলেজে ঘুরতে যাওয়ার পরে আমার আন্টি ওখানে সিনিয়র স্টাফ নার্স, ওনার কাছে যাওয়ার পরে উনি ঘুরে টুরে যখন বের হয় হসপিটালের সারাউন্ডিং পরিবেশটা উনি ভালোভাবে দেখতে চাই। তো উনি ঘোরাঘুরি করে ছোট খালাতো ভাইকে সাথে করে নিয়ে। তো ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমার আম্মু একটা 38-40 ইয়ার্সের একটা মহিলাকে আমার আম্মু নোটিস করে। উনি আমার আম্মু আমার ছোট যে ভাইটা যেখানেই যাচ্ছে সেখানেই ওই মহিলাটা আমার আম্মুদের সামনে সামনে ঘোরাঘুরি করতেছে। আমার আম্মুরা যে ফোর্সে যাচ্ছে তার আগে ঘুরে উল্টা দিক থেকে আমার আম্মুদের সামনে। তো বিষয়টা আমরা ফার্স্টে নর্মালি নেই, তারপরে আসলে ছোট ভাইটা অনেক ভয় পায়। তো আমি একটু বলে রাখতেছি যে ওই মহিলাটার মানে হিজাব করা টাইপের, বোরকা টাইপের কিছু পরা ছিল এবং তার চোখ দুইটা আপনার হয়তোবা দেখবেন যাদের জন্ডিস থাকে বা বিলিরুবিন যাদের বেশি থাকে তাদের শরীরের কালারটা একটু হলুদ জাতীয় হয়। সেম মহিলার মুখের গড়ন বা চোখের মানে যে কালারটা ওরকমই দেখতে। তো এরকম কিছুক্ষণ ডিস্টার্ব করার পরে আমার আম্মুরা বিব্রত হয়ে ওখান থেকে বাসায় চলে যায়। আমার আম্মু পরের দিন দুপুরবেলা ঘুমাচ্ছে। ঘুমের ঘরে আমার আম্মুকে কেউ যেন হাত ধরে গায়ে টাচ দিয়ে ডাকাডাকি করে। তো আমার আম্মু তখন ঘুম থেকে উঠে খুব খারাপ অবস্থা থাকে। আমার আম্মু আমাকে কল দেয় যে আমি একটু অসুস্থ, যার কারণে ঢাকা থেকে চলে যেতে হবে। তো আমি তখন আন্টির বাসায় ছিলাম না, আমি অন্য এক জায়গায় ছিলাম। তো আমার আম্মুর সাথে ওই দিন যে ঘটনাটা ঘটলো, তারপরের দিন ছোট ভাই আমার যে খালাতো ভাই ও একটু অসুস্থ হয়। ও এরকম ভুলভাল ঘুমের ঘরে ভুলভাল মানে বলে, বিভিন্ন ধরনের কথা সে বলতে থাকে। এরপরের দিন আমার আন্টি আমার সেই ছোট ভাইকে, উনি রাত্রেবেলা ডিউটিতে যখন যায় তখন আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যায়। তো সাথে করে নিয়ে গেলে রাত্রে যখন ছোট ভাইকে একটা জায়গায় ঘুমাইতে দেয়, ঘুমানোর পরে আমার আন্টি ডিউটির কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার আন্টি নোটিস করে, বলে রাখি যে বছর 2 আগে সেই মেডিকেল কলেজটা একেবারেই অচল ছিল, তার মানে রোগী হতো না, খুব কম মানুষের যাতায়াত, সেখানে কোনো মানুষ তেমন একটা যাইতো না। তারপরে আমার আন্টি নোটিস করে যে ওই অন্য ডিপার্টমেন্ট থেকে
মোটা কণ্ঠে কেউ একজন ডাকতেছে, আমার ছোট ভাইটাকে রাইন রাইন বলে ডাকতেছে। তো এই জিনিসটা অনেকক্ষণ এরকম নোটিস করলো। নোটিস করার পরে ওই দিন যে কোনোভাবে আমার আন্টি ডিউটি থেকে চলে এসছে, এসে তারপরে বাসায় একটু ঝামেলা। আমার ছোট ভাইটা এরকম ভুলভাল দেখে, ভুলভাল বকে, আমাকেও বলে যে এরকম জিনিস দেখছি বা এরকম খারাপ কিছু দেখছি। আসলে রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো ঘটনার লাস্টে ফিনিশিংটা হলো, আমার আম্মু যখন বাড়িতে ঢাকা থেকে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে আমার আম্মুর সাথে কোনো ঝামেলা হয় না, তবে আমার খালাতো ভাই মাঝে মাঝে নাকি দেখতো, ওই জিনিসটা দেখতো যে মহিলাটা তাদের ফলো করতেছে, তাকে কিছু বলতে চাচ্ছে বা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, এরকম কিছু ঝামেলা করতো। এবং এখন যে পরিবেশ পরিস্থিতি মেডিকেল কলেজে এখন প্রচুর রোগী হয় এবং অনেকটা শান্ত, আর আগের মতো কোনো ঝামেলা হয় না। এই ছিল আসলে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সালাম। আমি সাদিক, জি, গাজীপুর থাকি। ওকে, চলে যাই আপনার ঘটনায়। জি, তো ঘটনাটা আসলে আমার একটা ফ্রেন্ডের বোনের সাথে আর কি, বোনের শ্বশুর বাড়ির একটা ঘটনা। শ্বশুর বাড়িটা হচ্ছে ফটিকছড়িতে, ফটিকছড়ির একটা ভোজপুর নামে গ্রামের একটা আশেপাশে একটা জায়গায়। জি, তো ওখানে মানে একটু অদ্ভুত পরিবেশ ছিল প্রথম থেকে। জি, তো প্রবলেমগুলো ছিল মানে ওখানে ছোট ছোট বাচ্চারা, মানে 2-3 বছরের বাচ্চারা নর্মালি হাঁটতে পারতো না। আচ্ছা, হাঁটতে পারতো না বলতে মানে নর্মালি হাঁটতেই পারতো না, পড়ে যেত, ভালোভাবে হাঁটতে পারতো না। আবার দেখা যেত কি অন্য কোথাও গেলে মানে ওখানে হাঁটতে পারে, ওই বাড়িতে হাঁটতে পারে না। তো এগুলো হতো। আর ওখানে আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বোনের শাশুড়ি যেটা আছে, ওনারও খুব প্রবলেম হতো কি মানে উনি ঘুমালে দেখা যেত কি মানে আঁচড় দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখতো যে মুখে আঁচড়ের দাগ, বড় হাতে আঁচড়ের দাগ, এগুলো দেখা যেত। আর নামাজ পড়তে দাঁড়ালে অনেক সময় দেখা যেত যে লম্বা লম্বা কতগুলো মহিলা বোরকা পরা মানে চাই নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা প্রায় সময় দেখতো, না নামাজে দাঁড়ালেই মানে এরকম হতো, প্রায় সময় জিনিসটা ফেস করতো। আর তখন মানে উনি অনেক সময় ভয়ে ফেন্ট হয়ে যেত। আর মানে সেন্সে আসার পর দেখতো মানে না সব নর্মাল আছে, এরকম প্রায় সময় হয়। আর আরো কয়েকবার মানে এইসব দেখছে যে মানে ঘুমাইলে বা ঘুমানোর পরে ওঠার পরে জানলা দিয়ে যখন তাকায় দেখা যায় মানে কোনো একটা মহিলা ভয়ঙ্কর টাইপের তাকায় হাসতেছে এক দৃষ্টিতে। তো উনি যদি বলে মানে এটা কে, এবার বললে আবার চলে যায়। আবার ধরেন শুয়ে আসে, তারপর হঠাৎ চোখ গেল আলমারির দিকে, রুমের দিকে, আলমারির দিকে তাকালে দেখা যেত যে আলমারির উপরে বসে আছে একটা মহিলা, ওরকম দেখা যেত, মানে খুব ভয়ানক চেহারা নিয়ে তাকায় আছে। তো এই জিনিসগুলো প্রায় সময় হতো। তো অনেক হুজুর আনা হয়েছিল ওখানে, তারপরও মানে এটার কোনো সলিউশন হয় নাই। পরে দিয়ে মানে শেষ পর্যন্ত বাসাটা শিফট করতে হয় আর কি ওদের। আচ্ছা, সেটা আমার প্রথম ঘটনা। আর দ্বিতীয় আরেকটা ঘটনা জি আছে, বলেন। জি, সেটা আমার ফ্রেন্ড আসিফের সাথে। আসিফের বাবা মানে সেনাবাহিনীতে চাকরি করতো। আচ্ছা, কোথায় চাকরি করে, কি করে না করে এটা না বলে আমরা যদি আচ্ছা, ঘটনাটা আচ্ছা। বলি তাহলে আমার মনে হয় ভালো। আচ্ছা, তো আচ্ছা যাই হোক, বলে যেহেতু দিছি আমি বলি। জি, তো সেনাবাহিনীদের মানে মিশনে যেতে হয়। তো আঙ্কেল মানে ইয়াতে গেছিল, মিশনে গেছিল। তো এরপর থেকে মূলত মানে ঘটনাটা শুরু হয় আর কি। তো আমার আন্টি ছিল তখন একা বাসায়, আর আসিফ আর তার ছোট ভাইয়ের সাথে থাকতো আর কি। এক রুমে থাকতো আন্টি, আর আরেক রুমে আসিফ আর তার ছোট ভাই। তো প্রায় সময় দেখতো কি মানে আন্টি মানে আঙ্কেল চলে যাওয়ার পর থেকে মানে একটা অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করে। সেগুলো কেমন, সেগুলো হচ্ছে মানে কিচেনে অনেক সময় দেখা যেত মানে আন্টি যখন একা থাকতো মানে কারোর সাথে জানলা দিয়ে কথা বলতেছে, কমিউনিকেট করতেছে, লাইক মানে আঙ্কেল সামনে আছে, মানে ওগো তুমি শুনছো, মানে এভাবে কথা বলে, মানে হাজবেন্ডের সাথে যেভাবে কথা বলতো ওভাবে কথা বলতেছে। তো আসিফ এগুলো দেখে থাকতো পিছন থেকে, মানে কি সামুর এবার কার সাথে কথা বলতেছে, গিয়ে দেখতো মানে জানলার ওপাশে কেউ নাই। বাট তারপরে এরকম করতো প্রায় সময়, মানে কথা বলতো আর নিজে নিজে কথা বলতো, কান্নাকাটি করতো। আর ঘর থেকে বের হয়ে যেত রাত বিরাতে দুপুরে, মানে বের হয়ে যেত ঘর থেকে, বের হয়ে মানে দরজা খুলে, মেন দরজা খুলে বাইরে চলে আসতো। অনেক সময় প্রতিবেশীরা ধরে ভিতরে নিয়ে আসতো, অনেক সময় আসিফ তারপর তার ছোট ভাই মিলে মাকে ধরে নিয়ে আসতো। মা কি হিসে কোথায় যাচ্ছ? তো মা বলে কি মানে তোর আব্বা আসছে, তোর আব্বা আমাকে ডাকতেছে, বাইরে থেকে ডাকতেছিল। তো এই জিনিসগুলো ওরা মানে মনে করছে মেন্টালি কোনো প্রবলেম হতে পারে।
আবার অনেক সময় দেখা যাচ্ছে কি বাসায় ফল ফ্রুট এগুলো আনলে, ধরেন ফল আপেল বা আঙ্গুর এগুলো আনছে বাসায় কেউ, তো ওগুলো একটা বাটিতে করে মানে সার্ভ করে জানলা দিয়ে কাউকে দেওয়ার চেষ্টা করতো আন্টি, মানে বাটিতে সাজায়ে জিনিসটা কাউকে দেওয়ার চেষ্টা করতো। আসিফরা জিনিসটা অনেকবার দেখছে, জানলা দিয়ে কাউকে বাটিতে করে কোনো ফ্রুট বা এই টাইপের জিনিসগুলো দিচ্ছে, বাট কে কাকে দিচ্ছে এটা দেখা যেত না। যাক, তারপরে মনে করছে মানে আঙ্কেল নাই, হ্যালুসিনেশন হতে পারে এই টাইপের। পরে আঙ্কেল দেশে চলে আসে, আসার পরে মানে তখনও দেখা যায় যে তারপরও করতেছে জিনিসগুলা। মানে আঙ্কেল একবার দেখলো যে মানে কি বাটি নিয়ে আন্টি মানে কাউকে কিছু একটা দিতে যাচ্ছে জানলা দিয়ে, তো আঙ্কেল জিনিসটা ধরে ফেলে, কারণ মানে জিনিসগুলো মানে কি ভালো না। কোন একটা হুজুর থেকে মানে শুনছিল যে মানে এরকম কাউকে কোনো ফল ফ্রুট এগুলো যদি দিয়ে দেয় তাহলে বাচ্চাদের ক্ষতি হয়। তো আঙ্কেল জিনিসটা খেয়াল করে আর মানে বাটিটার সাথে সাথে হাত থেকে নিয়ে ফেলে। আর তো তারপরে এরকম অনেক সময় দেখা যায় যে মানে আঙ্কেল এখানে নাই, তারপরে আঙ্কেলের আওয়াজ শুনে এরকম অনেক ধরনের দৃষ্টিভ্রম হয় আন্টি। তো জিনিসটা আর নামাজে দাঁড়ালে আরেকটা ব্যাপার হচ্ছে, নামাজে যখন দাঁড়াতো আন্টি দেখতো যে মানে নামাজের চারপাশে অজগর সাপ বা এই টাইপের বিষাক্ত কিছু জিনিস আর কি, মানে অজগর, বেশিরভাগ অজগরই দেখতো। আর এগুলো দেখে মানে ভয় পেয়ে যেত। পরে হুজুর একটা আসছিল, এটা হুজুর বলা যাবে না, আসলে কবিরাজ টাইপের আর কি। যাই হোক, উনি কিছু বোতলে পানি পড়া দিছিল মেবি, তারপর পানি পড়া এগুলো খেতে বলছে আর নামাজটা পিছিয়ে পড়তে বলছে আর কি। তো নামাজটা মানে যতই সাপ টাপ এগুলো যতই দেখুক মানে নামাজটা যাতে না ছাড়ে, নামাজটা মানে কন্টিনিউ করতে বলছে। আর ওটা করতে করতে মোটামুটি আন্টি এখন মোটামুটি রিকভার করে ফেলছে, মোটামুটি সুস্থ আছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আরো একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আবারও আমরা ফিরে আসবো আর একজন নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন। চলে যাচ্ছি আরো একটা অডিও ক্লিপে। সালামু আলাইকুম রাসেল ভাইয়া। এই বাস্তব ঘটনাটি পাঠিয়েছেন আমাদের মোহাম্মদ এরশাদুল ইসলাম, তার বাড়ি চাঁদগাঁও সমেশপাড়া। তিনি এমনভাবে উপস্থাপন করেছেন এবং বলেছেন যে এই ঘটনা 100% সত্য। তিনি সত্যতা যাচাইয়ের জন্য তার নাম্বারটাও আমাদেরকে মেইল করেছেন, যদিও নাম্বারটা শেয়ার করলাম না। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনা বান্দরবনের কোনো এক এলাকার। যেভাবে আমি শুনেছি তার কাছে বা দেখেছি সেভাবেই আমি বলার চেষ্টা করছি। কাঁচা ঘাসের আইল ধরে আমবাগানের পশ্চিম অঞ্চল পেরিয়ে একটা কবরস্থান, আর কবরস্থানের পাশেই বাঁশঝাড়। ঘুটঘুটে অন্ধকারে লম্বা গুহার মতো একটি রাস্তা। এসব পেরিয়ে একটা মস্ত বড় উঠান, আর উঠান ঘেরা আমার ছোট্ট গোদাম ঘর। আমার নাম হাবি মিয়া। পেশায় আমি একজন ভ্যান চালক। দুমুঠো ডাল ভাত জোগাড়ের জন্য প্রতিদিন এই পেশায় আমি নিয়োজিত থাকি। সেদিন রাতে হঠাৎ কেউ আমাকে ফোন করলো। আমি রিসিভ করতেই বলল, হাবি মিয়া, একটা গাছ বইতে হবে, চলে আসো তো ভ্যান নিয়ে। আমি আইচ্ছা বলে সহমত জানালাম। বইয়ের অনেক নিষেধের পরেও আমি রাত 9টায় আমার ভ্যান নিয়ে বের হয়ে যাই। সেদিন রাত 12:30 পর্যন্ত আমি কাজ করেছিলাম। বাড়ি ফিরে আসার সময় দেখি চারিদিকে গ্রামের চাঁদের আলোয় অলৌকিক সুন্দর হয়ে আছে। আমবাগানের গাছের ডালে বাদুড়ের চেঁচামেচির শব্দ। হঠাৎ মনে হলো বউ ডাকলো। ভাবলাম বউকে মনে পড়ছে বলেই হয়তো আমার এমন লাগছে। কিন্তু খুব করুণ এক স্বরে যেন সে আবারও আমাকে আস্তে আস্তে করে ডাকছে, হাবি, হাবি, আমাকে তারা জঙ্গলে নিয়ে যাচ্ছে, বাঁচাও, আমাকে বাঁচাও। শব্দটা আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা কোনো খারাপ সংকেত। অনেকক্ষণ আমি নির্বোধের মতো দাঁড়িয়ে থাকার পর বুকে এক বড় নিঃশ্বাস এবং সাহস সঞ্চয় করে বললাম, কে ওখানে? কে ওখানে? কোনো সাড়া নেই। চারিদিকে একদম নিস্তব্ধ নীরবতা। এই নীরবতায় যেন এক ভয়ঙ্কর রূপ। চারপাশের পরিবেশ আতঙ্কের নিঃশ্বাস নিচ্ছে। আম গাছের দিক থেকে যেন কারা খুব দ্রুত কথাবার্তা বলছে।
আমি আস্তে আস্তে ভ্যান চালাতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, কারা কথা বলছে ওখানে? কে আছে ওখানে? আজ কাদের কপালে আমি পড়েছি? ঠিক তখনই ভ্যানটা আমার কেমন জানি ভারী হতে লাগলো, অথচ আমার ভ্যান একদম খালি। আমি আরো জোর দিয়ে ভ্যান চালাতে লাগলাম। আবার শুনতে পেলাম আমার বউ আবার ডাকছে, হাবি, আমাকে এখানে রেখে কই যাও? বউয়ের কণ্ঠে আবার সেই অবয়ব ভ্যানের আমার পিছু নিতে লাগলো। এবার আমি তার চেহারা চাঁদের আলোতে দেখতে পেলাম। তার চেহারাটা থেতলানো, বীভৎস ভয়ঙ্কর মুখ, পরনে লাল শাড়ি, গয়নায় নতুন বইয়ের রূপ, অথচ যেন অঙ্গে অঙ্গে আমার জমে গেল। আজ আমার মৃত্যুর সাথে সাক্ষাৎ হলো। এই আমি কি দেখছি? সারা শরীরে পশমে শিরশির করে উঠলো আমার। এটা বলে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এইসব দেখে ভ্যান ছেড়ে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আমি দৌড়াতে লাগলাম। পৌঁছে গেলাম অন্ধকারের সুড়ঙ্গের মতো এক বাঁশঝাড়ের ভিতরে। সেখানে অসংখ্য মানুষের শব্দ, অসংখ্য মানুষ। না না, তারা কেউ মানুষ নয়, তারা সবাই দানব ছিল। তারা দানব। এই অবস্থায় আমি আবার বাঁশঝাড়ের ভিতর থেকে দূরে সরে চলে যাই। তখন দেখি চাঁদের সোনালি কিরণে বাঁশের ডগায় মানুষের মতো শরীর, কিন্তু বাদরের মতো চেহারা, অসংখ্য অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। তারা আরো কাছে আসছে। আমি আবার দৌড় দিতে যাব, ঠিক তখনই হালিম কাকা আমার হাত ধরে বললেন, এই কি হয়েছে হাবি মিয়া? এটা বলার পর তিনি বলছেন, তুমি আমার সাথে চলো, তারা তোমার কিছুই করতে পারবে না। আমি তখন হাউমাউ করে কেঁদে বললাম, কাকা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হালিম কাকা বললেন, আসো, আমার সাথে আসো। আমি হালিম কাকার হাত ধরে বাঁশঝড় পার হয়ে বাড়ির উঠানে এলাম। তিনি বিদায় জানাতে গেলেন। আমি খেয়াল করলাম তার পায়ের পাতা উল্টো ছিল। ততক্ষণে তিনি বুঝে গেলেন আমি তাকে সন্দেহ করছি। তারপর যা হলো দেখতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না পরের কাহিনীটি। তিনি এক বীভৎস রাক্ষসের মতো অট্ট হাসি দিয়ে বাঁশঝাড়ের ভিতরে সব মরমরিয়ে ভেঙে হামাগুড়ি দিয়ে চলে গেলেন। এই দৃশ্য দেখে আমি আমার শরীরের সব শক্তি হারিয়ে ফেললাম। শেষটুকু শক্তি নিয়ে বউ নাফিজাকে এক চিৎকার দিয়ে ডাকলাম। তারপর আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যেই বাঁশঝাড় ভেদ করে হালিম কাকার রূপে সেই অবয়ব চলে গেল, তা কোনো শক্তিশালী মানুষের পক্ষেও সম্ভব নয়। অনেক দিন পর আজ আপনাদের মাঝে আমি এটা বলতে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার কখনো যদি এমন ঘটনা আমার সাথে ঘটে যায়, এমন ভয়ঙ্কর রক্তহিম করা ঘটনার সাথে, তাহলে অবশ্যই আমি আবার টপ ভূত এফএম চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম। যদি ভয় না পান, এই লেখা পাঠিয়ে আমার মনে হয় না কোনো লাভ করতে পেরেছি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে হবি মিয়া, আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লেগেছে আপনার ঘটনাটি। আর পরবর্তী অতিথির কাছে আমি যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। জি। হ্যালো রাসেল ভাই, আমি শাহিন, আমি এসেছি কোকাকোলা থেকে। আমার বাড়ি হলো গাজীপুর। আমি আগে ঢাকার একটি জায়গাতে থাকতাম, ওইখানে জব করতাম। জব করার সুবাদে আমি যেহেতু ব্যাচেলার ছিলাম, একটি ব্যাচেলার বাসায় থাকতাম। ওইখানে আমার খালাতো ভাই এবং আমি এবং আমার আরেকজন লোক থাকতো। যেহেতু তখন কাজের খুব চাপ ছিল, সারাদিন ক্লান্ত থাকার পরে আমি সন্ধ্যায় বাসায় আসতাম। আসার পরে খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমাই পড়তাম। ওই দিনও একই কাজ করছিলাম। সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে রাত
3টার দিকে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি চোখ টোক ধরতেছি, ধইরা চোখ মুখ মুছতেছি। মোছার কিছুক্ষণ পরে আমি একবার ডানে তাকালাম, আবার বামে তাকালাম। তাকানোর পরে আমি কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে বামে তাকায় দেখি যে একটি সাপ মানে আমার দিকে আসতেছে। আসার পরে আমি ভাবলাম যে হয়তো এটা স্বপ্ন দেখতেছি। তারপর আমি বাম দিকে আবার ঘুমিয়ে পড়লাম। বাম দিকে ঘুমায় পড়ার পরে দেখতেছি আবার সাপ আসতেছে। তারপর দেখলাম যে অনেকগুলো সাপ আসতেছে আর কি, এরকম ভাবে আসতেছে। আমি নিচে মানে ফ্লোরে ঘুমাইতাম বেশিরভাগ। ফ্লোরে ঘুমানোর সুবাদে ওই সাপগুলো যখন আমার দিকে আসতেছিল তখন আমার এরকম ভয় করতেছিল যে আমি মানে ভয়ে থরথর করে কাঁপতেছি। তারপর আমি হঠাৎ চিল্লান দিয়ে খাটের উপর উঠলাম। খাটের উপর ওঠার পরে আমার খালাতো ভাই বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে সাপ। বললো যে সাপ কোথায়? আমি বললাম ওই যে দেখেন নিচে। আমি তো দেখি না। আমি তো ঠিকই দেখতেছি সাপ। পরে বলি এগুলো কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি স্বপ্ন দেখছো? আমি কই না, তো আমি স্বপ্ন দেখি নাই, কারণ আমি ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট পরে আমি এগুলো দেখছি। কয় না, এগুলো তোমার ভুল, তুমি ঘুমাই পড়ো, কোনো সমস্যা নাই, পানি খেয়ে ঘুমাই থাকো। তখন আমি পানি খেয়ে ঘুমাই রয়েছি। ঘুমাই থাকার আবার কিছুক্ষণ পরে আবার একই কাহিনী দেখি যে অনেকগুলো সাপ আমারে মানে কামড় দিতে আসতেছে। তখন আমি ভয়ে রুম থেকে বের হইয়া ছাদে চলে যাই। ছাদে চলে যাওয়ার পরে তারপর আমি সকালবেলা যখন ফজরের আজান দেয় তখন আমি ওইখান থেকে বের হয়ে আসি। ওইখান থেকে আইসা তারপর আমি রুমে এসে তখন ঘুমাই। এই গেল আমার প্রথম তারপর আমি এর কিছুদিন পরে ওইখান থেকে আমি বাসা চেঞ্জ করে ফেলি। বাসা চেঞ্জ করে নতুন বাসায় উঠি। নতুন বাসায় ওঠার পরও সেম একই কাহিনী ঘটে। একদিন রাতে আমি ঘুমাই রইছি। ঘুমাই থাকার পরে আমার বড় ভাই ওই দিন ছিল না, আমি একাই ঘুমাইছিলাম। হঠাৎ রাতে 3টার দিকে ঘুমটা আমার ভেঙে যায়। তারপর আমি ডান দিকে দেখি আমার দরজাটা খোলা। তখন দেখি সাপটা আস্তে আস্তে করে দরজা বেয়ে বেয়ে উপরে উঠছে। উপরে উঠা তারপরে মশারির যেই কিনারা ছিল ওই কিনারা দিয়ে আস্তে আস্তে বাইতে বাইতে মশারির উপর দিয়া আমার পায়ের দিকে নিচে নামতেছে আর কি। নিচে নামার পরে নিচে নামিয়া আমার দিকে ফনা কইরা কামড় দেওয়ার জন্য ইয়ে করতেছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি দৌড় দিয়া বের হয়ে গেছি। বেরোর পরে ডাইনিং রুমে আমি দাঁড়াইছি পরে আমার ডাইনিং রুমে আমার এক চাচা থাকতো। উনি বলতেছে যে কি হয়েছে? আমি বললাম কিছুই হয় নাই। কিছু হয় নাই মানে কিছু তো হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো। পরে বললাম যে ওই যে সাপ। কই সাপ? আমি বললাম ওই যে রুমের ভিতর সাপ। কয় না, এগুলা কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি দেখতেছো। তারপর আমি ঘুমাই ফেলছি। ঘুমাই থাকার পরে আবার কিছুক্ষণের মধ্যে একই স্বপ্ন, মানে স্বপ্ন দেখি নাই, মানে স্বপ্নতে ঘুমেতে উঠে তারপর দেখছি এই কাহিনী। তারপর আমি দৌড় দিয়া ছাদে গেছি। ছাদে গিয়া প্রায় 3 ঘন্টা থাকার পরে তারপর বড় হওয়ার পরে আমি বাসায় আসছি। তারপরে এই বিষয়ে আমি আমার এলাকায় এক হুজুর ছিল, হুজুরকে বললাম যে হুজুর এরকম এরকম অবস্থা আমার, যে আমি খুব ভয় পাইছি। আসলে এটা অন্য কিছু না, এটা হলো একটা জিন, সাপ জিন। ওই জিনটা তোমারে ভয় দেখাইলে সে মজা পায়। আমি বললাম যে কেন আমার ভয় দেখায় কেন? কয় না, ও তোমার ভয় দেখায় খুব মজা পায় আর কি। আমার কাহিনী। জি, তারপরে মজা পায়। তারপরে আবার আরেকদিন রাত্রে প্রায় 3টা বাজে, তখন ওই সময় আমি মনে করেন যে ঘুম থেকে ওইটা ওয়াশরুমে গেছি। ওয়াশরুম থেকে মানে আপনি এটা কি এগুলো কি এখনো ভুগছেন আপনি? না, এখন আর ভুগি নাই। তারপর আমি যে বিয়ে করার পরে এই জিনিসটা এখন হচ্ছে না, কিন্তু মূলটা ওইটা ছিল একটা জিন সাপ, যেটা আমাকে ভয় দেখা করতো আর কি। মজা পাইতো। উনি বলতো যে আমাকে যে হুজুর ছিল উনি আমাকে একটা তাবিজ দিছিল। ওই তাবিজটা পরবর্তীতে আমার গলা থেকে নিয়ে যায় আর কি। আচ্ছা, তো মানে এটাই মানে আপনার ওই তাবিজটার কারণেই হয়তো আপনার তাবিজটা দেওয়ার পরে হুজুর দেওয়ার পরে তাবিজটা আবার ওরা নিয়ে গেছিল। আচ্ছা, আর ওই হুজুরটা বলছিল যে ওই সাপটা যখন আসবে তখন আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি বলবেন যে আচ্ছা আপনি আমার কাছে আসেন না, আমি তো ভয় পাই। মানে কবে থেকে আসে না এটা কবে আসে? এই বছরে জানুয়ারি থেকে আর আসে না। কেন আসে না?
যেহেতু আমি এখন বিয়ে করে ফেলছি, বিয়ে করার পরে এই আচ্ছা, জিনিসটা চলে ধন্যবাদ আপনাকে। চলছে ভূত এফএম, ঘড়িতে সময় রাত 1:25। আমাদের সঙ্গে আমাদের নতুন আরেকজন অতিথি যোগ দিয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম এমরি সোহেল রানা। জি, আমি আসছি গাজীপুর থেকে। আমার হোম টাউন হচ্ছে কক্সবাজার। আমার ঘটনাটা মূলত চট্টগ্রামে। সময়টা 2010 সাল। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। হ্যাঁ, আপনারা যারা শুনতেছেন তারা নিশ্চয়ই জানেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে একটা বলিরহাট নামে একটা এলাকা আছে। ওই এলাকাটার চারিপাশে আপনার পানি থাকে। ঠিক সেইখানে একটা স্কুল ছিল। এই স্কুলের পিছনেটা ছিল আপনার পুরোটা ডুবা নালার মতো। তো স্কুলের বর্ণনাটা দিয়ে এরকম, স্কুলটা ছিল আপনার 3 তলা। নিচতলায় ছিল একটা অফিস রুমের পাশে ছিল আমাদের বাসাটা। আমরা 3 ভাই ব্যাচেলর থাকতাম, আর 2 তলা আর 3 তলায় ছিল ক্লাসরুম। তো আমাদের বড় ভাই যিনি ছিল উনি অফিস করতো। তো ঘটনাটি ঘটে আপনার রমজান মাসে আমার ভাইয়াটা অফিস থেকে এসে আমাদের সাথে ইফতার করার পরে বিশ্রাম করতেছিল। হ্যাঁ, আমরাও বিশ্রাম করতেছিলাম। আমরা এশারা যখন আজান দেয় তখন এশার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। তখন দরজাটা কিন্তু একটু খোলা ছিল। তো ভাইয়া হুট করে ঘুম থেকে উঠে দেখে দরজাটা খোলা। তারপর উনি এসে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পর নাকি একজন এসে দরজা নক খুললো, টুক বলে নক খুললো। তখন ভাইয়া গেল, মনে করলো আমরা নামাজ পড়ে শেষ করে আসলাম। তো ভাইয়া গিয়ে দেখে কি যেটা দেখলো সেটা আপনার এখনো উনার চোখে বাসে, এখনো ওনার লোম আপনার দাঁড়িয়ে যায়। এমন একজন লোক দেখলো যিনি অনেক লম্বা, প্রায় আপনার ছাদের সাথে লেগে যাচ্ছে এরকম একজন লোক। ওনার মুখ ভর্তি সাদা দাড়ি, ধবধবে সাদা দাড়ি। আপনার ফেসটা ছিল অনেক সাদা, পৃথিবীতে নাকি এরকম সাদা মানুষ উনি কখনো দেখেনি। তারপর উনি তখন ওই লোকটা আমার ভাইয়াটাকে বললো আসসালামু আলাইকুম বলে হাতটা বাড়িয়ে দিল। যখন হাতটা বাড়িয়ে দিল তখন ভাই প্রচুর ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার সাথে সাথে উনি দরজাটা লক করে দেয়। লক করে দেওয়ার সাথে সাথে ওনার কাছে নাকে এমন একটা ঘ্রাণ আসলো, ওই ঘ্রাণ কখনো উনি শুনে নাই। সুগন্ধি, এত বেশি সুগন্ধি যেটা ওনাকে আপনার এক প্রকার ভয় করে দিচ্ছিল এবং আবার ভালো লাগতেছিল। তারপর ভাই তাড়াতাড়ি গিয়ে উজু করার পর আপনার আমাদের নামাজ পড়লো। নামাজ পড়ার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। কোরআন এর মধ্যে আমরা নামাজ শেষ করে আসার পর দেখি ভাই কাঁপতেছে। তখন আমরা ভাই আমাদেরকে নিয়ে প্রথমে ছাদে গিয়ে সবকিছু চেক করলো। বড় রাখা ভালো। আমাদের বাসার এক পাশে ছিল আপনার একটা বাঁশঝাড়। তো বাঁশঝাড়ও ভালো করে টর্চ দিয়ে চেক করলো, দেখতেছে ওখানেও কিছু নেই। এরপর 2 তলা এবং 3 তলা ক্লাসরুমগুলো সবগুলো চেক করা হলো। চেক করার পরও দেখতেছি কিছু নেই। তারপর তখন থেকে আমাদের সাথে ঘটনাটা শুরু। এমন হতো, আমরা তখন দুপুরের পরে ঘুমাচ্ছি, দেখতেছি আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আবার মাঝরাতে দেখতেছি আপনার আজানের আওয়াজ আসে। তবে এই আজানের এবং কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো আমরা শুনতাম। আর ভাইয়া কি হতো, তখন প্রায় সময় প্রতিদিন আপনার কন্টিনিউ ওই লোকটাকে স্বপ্নে দেখতো। এরপর আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি। বাসাটা চেঞ্জ করার পরও যখন আপনার আমাদের শবে বরাত কিংবা শবে কদর আসে তখন ভাইয়া ওই লোকটাকে স্বপ্ন দেখে। আর যখন ভাই নামাজ দোয়া ছেড়ে দেয়, যদি কম পড়া হয়, তখন ভাইয়াকে ওই লোকটা আবার সাড়া দেয়, বলে তুই নামাজ পড় না, তোর বিপদ আছে। এভাবে ঘটনাটা চলতে থাকে। আপনার সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যখন রমজান মাসে প্রায় ওনাকে স্বপ্ন দেখে। বর্তমানে ওইটি চলমান ওনার সাথে। এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমাদের ভূত এফএমের যে টপ ভূত এফএম চ্যানেলটা, এই চ্যানেলটাতে অনেক অডিয়েন্স আমাদেরকে মেইল করছেন এবং তিনি বলছেন যে ঘটনাগুলো যেন আর যে রাসেল ভাইয়া পড়ে, কিন্তু তাদের ঘটনাগুলো একটু অপ্রাসঙ্গিক অথবা একটু রিয়েলিটিটা আর কি রাসেল ভাইয়ার কাছে আরও একটু ভালো হলে হয়তো বা রাসেল ভাইয়া ঘটনাগুলো পড়বে। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও তার মধ্যেও আমরা রিয়াদুল ইসলাম ভাইয়ের একটা ঘটনা পড়ব। তিনি লিখেছেন, ভাইয়া এই ঘটনাটি একটা সত্যি ঘটনা, একটা ভূতের ঘটনা। তিনি বলেছেন যে দেশের বাড়ি কাজল দিঘিতে যাচ্ছি আমি আমার এক আত্মীয়ের বিবাহর অনুষ্ঠানে। যাওয়ার আগে বারবার করে আমার সেই আত্মীয়দের বলেছি একজন যেন লোক কিংবা একজন ট্রলি যেন
একটা ট্রলি যেন চোখে থাকে, কেননা আমার দেশের বাড়ি যাওয়ার সবচেয়ে দুর্গম রাস্তা হচ্ছে সেই শেষের 10 কিলোমিটার। ট্রলি ছাড়া আমি ওখানে যাওয়ার একমাত্র বাহন 11 নম্বর গাড়ি। আমি যেই ট্রলির কথা বললাম, এই ট্রলি কিন্তু আবার কাপড় বহন করা ট্রলি না, এটা হচ্ছে জমি চাষ করার যে মেশিন আছে, এই মেশিনের সাথে পিছনের একটা ছিট লাগানো একটা কেবিন থাকে, এটাকে ট্রলি বলে। আমি সেই ট্রলির কথা বলছিলাম। আর অফিসের কাজ শেষ করে ঠিক 5:30টায় রওনা হলাম। 6:10 মদিনীপুর লোকাল একটা হাওড়ের স্টেশনে যখন পৌঁছালাম তখন 6টা বাজে। টিকিট কেটে ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়লো 10 মিনিট লেটে। তাহলে কত বাজলো? 6:20, মানে 6:20 বাজলো। ঝালমুড়ি, চা, সহযাত্রীদের সঙ্গে তাস খেলতে খেলতে আমার গন্তব্য স্টেশনে এসে নামলাম রাত 9:30। এখান থেকে বাসে পাক্কা 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা। তারপর আমি চকে পৌঁছাবো, মানে লাস্ট বাস। স্ট্যান্ডে এসে দেখলাম বাস আছে, কন্ডাক্টর নাই। যাত্রী বলতে গোটা 15 জন হয়েছে এই বাসে। সারাদিনে মাত্র 4টা বাস যায় আমাদের ওই পাশে বা আমাদের এলাকার দিকে। খোঁজ নিয়ে জানলাম আমি আপ ট্রেনে এসেছি, ডাউন ট্রেনে এলে তার প্যাসেঞ্জার নিয়ে তারা বাস ছাড়বে। মানে আমি যে ট্রেনে এসেছি আমার পিছনেও একটা ট্রেন আসবে, সেই ট্রেনের লোক নিয়ে তারপরে ট্রেনটা ছাড়বে। অগত্যা মুড়ি, ঠান্ডা আলুর চপ সহযোগে আমি উষ্ণ গরম চা খেয়ে পেটের খিদা মেটালাম। এবং ডাউন ট্রেন এলো 10 মিনিট লেটে, এবং গাড়ির ড্রাইভার কন্ডাক্টর এলেন। অতঃপর বাসে আমরা সবাই মিলে আমরা গোটা 25 জন যাত্রী হয়েছি। বাস ছাড়লো 10:15 নাগাদ রাতের। এতক্ষণ বেশ ভালোই ছিলাম। হঠাৎ কেমন একটা ঠান্ডা আবহাওয়া বা হাওয়া দিল বাসের মধ্যে। বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি? হ্যাঁ, যা গরম পড়েছে কটা দিনে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি পড়ছে, তাই ঠান্ডা হাওয়া ছেড়েছে। সর্বনাশ, আমার বুকে কাঁপন দিল। 10 কিলোমিটার রাস্তা আমাকে পার হতে হবে। যদিও চিন্তার কোনো কারণ নেই, চকে লোক থাকবে। এই চক বলতে চকটা হচ্ছে একটা এলাকার নাম, চক। আমি যখন বাস ছাড়লো তখন আমার মাথার ভিতরে একটাই টেনশন, যে আমি ওখান থেকে চকে যে নেমে দেবে আমাকে, ওখান থেকে 10 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে, যদি গাড়ি না পাই হেঁটে যেতে হবে। একটা ভয়ও কাজ করলো, আবার মাথার ভিতরে টেনশনও কাজ করতেছে। মাঝে মাঝে বাস থামছে, লোক নামছে, ওঠার প্যাসেঞ্জার নেই বললেই চলে। এত রাতে কে উঠবে বাসে? যারা আছে তারা সবাই ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছে। আমি এবার ঘড়ির দিকে তাকাই, ঠিক 11:40 নাগাদ চকে এসে আমার বাস থামলো। দেখলাম তখন আমার বাসে মাত্র 7 জন যাত্রী, আমি একমাত্র যে চকে নামলাম। আর কেউ নামলো না সেই আমার এলাকায়। আমাকে নামিয়ে দিয়ে বাস হুশ করে বেরিয়ে চলে গেল কালো ধোঁয়া উড়িয়ে। চোখে অন্ধকার দেখছি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একেবারে শুনশান, ধারে কাছে কেউ নেই। একটু আলোর চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। বাসের পিছনের লাল লাইটটা ক্রমশ অন্ধকারে মুখ ঢাকা দিল। স্থানুর মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনটা বেজায় খারাপ হলো। এতবার বলা সত্ত্বেও আমাকে রিসিভ করতে কেউ এলো না। মোবাইলটা পকেট থেকে বের করলাম। হাই কপাল, একটা টাওয়ারও নেই যে তাকে ফোন দিব আমি। এবার আমি আকাশের দিকে তাকালাম। আকাশটা কেমন যেন লাল, এত অন্ধকার, মানে হাত 15 দূরে বা 20 হাত রাস্তা খালি দেখতে পাচ্ছি, তারপরে একদম ঘুটঘুটে অন্ধকার, যেমন কুয়াশার সময় হয় ঠিক তেমনই কুয়াশার মতোই কালো অন্ধকার।
সব কিছু যেন গ্রাস করে নিচ্ছে। জোনাকির ইতি উতি আলো, কিচ্ছু নেই, একমাত্র ঝিঝি পোকার তারই স্বর চিৎকার ছাড়া আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না, কিছু দেখতে পারছিলাম না। আমাকে ভীষণ বিরক্ত লাগলো। ভাবলাম একবার পরিদার বাড়িতে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু কি ভাববে তারা? তাছাড়া এত রাতে গ্রামে কেউ ঘরে জেগে থাকে না, মানে এত রাতে গিয়ে ডাকলে উঠবে কিনা, কি মনে করে। যাই হোক, বুঝলাম আজ কপালে আমার অশেষ দুর্গতি। যদি এখান থেকে শেষ বাস থাকতো, এখনই কলিকাতায় ফিরে চলে যেতাম আমি। খুব তাড়াতাড়ি হাঁটলেও আমার 2.5 ঘন্টা লাগবে এই রাস্তাটুকু পার হতে। যতই আমি গ্রামের ছেলে হই না কেন, আজ প্রায় 10 বছর পর আমি বাইরে থেকে গ্রামে আসলাম। বছরে একবার অকেশনালি আসি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সঙ্গে যুদ্ধ করলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে সেটা ধরালাম। পকেটে টর্চ নেই, তবে ছাতাটা আছে। মা বারবার বলতেন শীতের কাঁথা আর বর্ষার ছাতা সবসময় সঙ্গে রাখবি, দেখবি পথঘাটে কখনো অসুবিধা হবে না। আলো বলতে লাইটের পিছনে ছোট্ট একটা আলো, আর মোবাইলের যে চার্জের দুর্গম অবস্থা না বললেই চলে। গ্রামের ভাষায় লাইটের পিছনের ছোট্ট লাইট, মানে ইয়ে থাকে না, ওই যে গ্যাস ম্যাচ যেটা থাকে, তার পিছনে যে ছোট্ট একটা লাইট থাকে, এই লাইটারকে বলে ফুটোর ডোম। মানে এটা ভেবে কোনো লাভ নেই, আমি সেটা জ্বালিয়েই হাঁটতে যখন হবেই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। জামা প্যান্ট খুলে ব্যাগে ভরলাম, পরনে খালি গেঞ্জি আর জাইঙ্গা, হাতে লাইটার আর ছাতা। শুরু করলাম হাঁটা। সামনে একটা 1.5 কিলোমিটার হাঁটতে কোনো অসুবিধা হবে না, এই জন্য আমি সব কিছু খুলে ফেলেছি। জনবসতি আছে, কিন্তু সেই কাশিঘরের ভাঙা বা ডাঙা 5 কিলোমিটার ফাঁকা মাঠ এবং জনবসতি শূন্যতে নিস্তব্ধ। সবাই এত রাতে কেউ জেগে নেই, কেউ আমাকে দেখবে না। এবং আমি একটু হাঁটা শুরু করলাম, এবং কিছু মনে মনে ভাবতেই বুকের ভিতরে হিম হয়ে গেল। বাঁশবাগানের ভিতর দিয়ে হাঁটছি আমি, সামান্য হাওয়াও দিচ্ছে, বাঁশ গাছগুলো নড়ছে, কেচর কেচর একটা আওয়াজ। সঙ্গে সঙ্গে সব দেবতার নাম স্মরণ করতে করতে আরম্ভ করলাম। আকাশের দিকে তাকালাম, মুখটা কেমন ভার ভার। বুঝলাম বাড়ি পৌঁছাবার আগেই যদি ঝড় উঠতে পারে। তাই আমি জোরে জোরে কবিতা আবৃত্তি করতে করতে হাঁটছিলাম। যত বড়ই কবিতা আবৃত্তি করি কেমন যেন ছোট লাগছে। চেঁচিয়ে চেঁচিয়ে বেসুরে গান গাইতে শুরু করলাম। কোনো গানই যেন পুরো গাইতে পারছি না, সব কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। তিতিক্ষার শেষ, কাশি ঘরের ডাঙ্গায় এলাম এবং চায়ের দোকানটাও বন্ধ দেখলাম। এই কানা রাতে কে খোলা রাখবে এ দোকান, কেই বা আসবে? গ্রামের ঘরে 7টা মানে খেয়ে দিয়ে ঘুমাবার সময় হয়ে গেছে। এখন রাত 1:30টা হবে। এখনো 6 কিলোমিটার। মাঠের শেষ প্রান্তে একটা হালকা রেখা দেখা যাচ্ছে, আলোর চিহ্ন পর্যন্ত নেই। ফুটোর ডোম জ্বালানোর পর, মানে গ্যাস ম্যাচের পিছনে যে লাইটটা থাকে, ওই লাইটটা জ্বালানোর পর নেভাতেই চোখ কেমন যেন ধাঁধিয়ে যাচ্ছে। মনে করলাম দরকার নেই আলোর, অন্ধকারই ভালো। এই এত বড় ফাঁকা মাঠে 2-3টা বট গাছের অসুস্থ গাছ ছাড়া আর কিছুই নেই। গলা ছেড়ে তার স্মরণে গান ধরলাম। নিজের গান নিজেই শুনি, আর মাঝে মাঝে শব্দের অনুরণ কানে এসে বাজে। কিছুটা যাওয়ার পর দেখলাম হাওয়ার গতি বাড়লো। একটা সাই সাই আওয়াজ, বিদ্যুৎ, সঙ্গে বিদ্যুতের ঝলক, মেঘের করকর সেই বিবর্চন গর্জন। বুক কাঁপা ধরলো আমার। হায়, এ কি করলে? এত জীবন হাতে নিয়ে যাওয়া, মানে এ তো আমার জীবন আমি নিজে হাতে নিয়ে যাচ্ছি। 2-1 ফোঁটা বৃষ্টি আমার গায়ে লাগলো। ছাতাটা শক্ত করে ধরলাম।
তার স্বরে চেঁচিয়ে উঠলাম, ভূত আমার পেতনি, ভূত আমার প্রেত, পেতনি আমার ঝি। যাই হোক, হিন্দুদের একটা প্রথা, সে সাথে আছে করবি আমার কি, এরকম একটা কথা তারা লিখেছে। আমি যেহেতু মুসলমান সেটা আমি পড়লাম না, আপনারা বুঝে নেবেন কে কার কথা শুনে। বুকের কাঁপন বেড়ে গেল আমার। একটা দমকা হাওয়ায় ধান খেতে আঁচড় খেয়ে পড়লাম আমি। তাড়াতাড়ি আবার সেই ডুম লাইট জ্বালিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। না, বহল তবিয়তেই আছি, মানে আমি ঠিক জায়গায় আছি। গা হাত পা ঝেড়ে ঝুরে আবার উঠে দাঁড়ালাম। বৃষ্টির বেগটা আবার বাড়লো, কেউ যেন আমাকে ঢিল ছুঁড়ে মারছে। ছাতা খুললাম এবং হাওয়ার চোটে 2-3 বার ছাতা উল্টে গেল আমার। তাকে সোজা করতে বেশ সময় লাগলো। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে, কেন মরতে এই কানাডাতে এলাম আমি। তার থেকে সকালের ট্রেনে আসাই ভালো হতো। তিনি এতটুকু লিখে শেষ করলো, আমি ঘটনা শেষ পাইলাম না, কিন্তু তিনি ঘটনা পাঠিয়েছেন বলেই ঘটনাটি পড়তে হয়েছে। ঘটনাটা একটু রহস্যময়। যাই হোক, ঘটনার শেষ যদি আমি নিজে থেকে করি তাহলে ঘটনাটি শুনতে আরও ভালো লাগবে। আর সময়ের সংকীর্ণ হওয়ার কারণে আমরা ঘটনাটি এখানে শেষ করলাম। জানি না সে পরবর্তী কোনো পাঠ দেবে কিনা। এই ঘটনাটি আমি মনে করেছিলাম যে সম্পূর্ণ লেখা, কিন্তু সম্পূর্ণ মেইলটা আমার কাছে মনে পৌঁছায়নি। এই ছিল ঘটনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ঘটনা আমাদেরকে পাঠান তাহলে মেইলে আপনারা পুরো ঘটনাটি লিখে একেবারে পাঠিয়ে দেবেন। এভাবে ভেঙে ভেঙে ঘটনা লিখলে আর কি পড়তে অসুবিধা হয়। আর এতগুলো মেইলের মধ্যে আপনার একটা ঘটনার পরের পার্টটি খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তো যাই হোক, পরবর্তীতে আপনারা যারা ঘটনা পাঠাবেন এই কথাটি মাথায় রাখবেন যে সম্পূর্ণ ঘটনা লিখে দিতে হবে। ছোট হোক কিংবা বড় হোক, আমরা প্রত্যেকটা ঘটনাই কিন্তু অ্যাকসেপ্ট করে আপনাদের সামনে তুলে ধরি, সবার ঘটনা পড়ি। এই জন্য সবাই আমাদেরকে এত ভালোবাসে। অডিয়েন্সদের ঘটনা পড়লে অডিয়েন্সরা অনেক খুশি হয়, এটাই টপ ভূত এফএমের চাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা আমাদের ঘটনাগুলো প্রতিদিন মানে শোনেন আর কি। আর আজকের ঘটনাগুলো সম্পূর্ণ শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এইরকম ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি এইরকম ভূত এফএম ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য রাত 10টায় এইরকম ভয়ঙ্কর সকল ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা কে কোথা থেকে আজকের এপিসোডগুলো শুনলেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ঘটনাগুলো, তাহলে মানে যদি ভালো লাগে ঘটনাগুলো, আমরা কমেন্ট করে জানাই যে প্রতিদিন কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে আমাদের সাথে কানেক্ট আছেন বা যুক্ত আছেন। এগুলো আমরা দেখি, খুব ভালো লাগে। মানে আমরা সারা দিন কষ্ট করে এরকম অনেক বাছাই করে ঘটনাগুলো বের করি, এবং যে ঘটনাগুলো শুনতে আসলে অনেক মধুর, মিষ্টি, এবং আমরা সবসময় চেষ্টা করি আমরা এমন এমন ঘটনা সিলেক্ট করি যেই ঘটনাগুলো দ্বারা আপনাদেরকে আমরা একটা থমথমে পরিবেশের ভিতরে পাঠিয়ে দিতে পারবো, আপনাদের একটা ভয়ঙ্কর পরিবেশের ভিতরে পাঠিয়ে দিতে পারবো। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন এবং আমাদের এই টপ ভূত এফএম চ্যানেলকে সাপোর্ট করছেন, আমরা তার কৃতজ্ঞতা মানে বলে বোঝাতে পারবো না। আর আমরা আমাদের যে টিম কাজ করে আপনাদের জন্য, যারা ঘটনা বাছাই করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। কেননা তাদের পরিশ্রমটা অনেকেই আছেন যারা আমাদেরকে ঘটনা বলে, ভাই এই ঘটনা আজকে দিতে হবে। কিছু সব অনেকগুলো এপিসোড থেকে ঘটনাগুলো বাছাই করে এবং বাছাই করে সেই ঘটনাগুলো আপনাদের সামনে আমরা তারপরে তুলে ধরি। কেননা এখানে প্রত্যেকটা ঘটনাই কিন্তু বাছাই করা, এবং যেই ঘটনাগুলো শোনা হয়, প্রত্যেকটা ঘটনা শুনে আমরা যখন দেখি না এই ঘটনা দর্শকের ভালো লাগবে বা একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে দর্শককে নিয়ে যেতে পারবে, ঠিক সেই সময় আমরা সেই ঘটনাগুলো সিলেক্ট করি। এরকম করে অনেকগুলো ঘটনা শোনার পরে দেখা যাচ্ছে একটা ঘটনা হয়, আমরা সারাদিন ধরে এরকম কষ্ট করে একটা করে ঘটনা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরি। আর আমরা চেষ্টা করব যে আপনারা যেন আমাদের প্রত্যেকটা ঘটনা, প্রতিদিনের প্রত্যেকটা ঘটনা শোনেন। আমরা চাইবো যে আমাদের চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব এখনো না করে থাকেন
তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভূত এফএমের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো, সেই ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, এগুলো নিয়ে থাকবো আপনাদের জন্য। আপনাদের ভালো লাগায় আমাদের সফলতা। আপনারা যদি একটা ঘটনা ভালো লাগে, আমাদের খুবই আনন্দ হয়। অনেকেই কমেন্ট করে, ভাইয়া অনেক আগে থেকে আপনাদের ঘটনা শুনি। অনেকে কমেন্ট করে, ভাইয়া আপনাদের ঘটনা না শুনলে আমার ঘুমই হয় না। অনেকে এইভাবেও বলে যে ভাইয়া আমাদের এই ঘটনাগুলো আমাদের একটা ইমোশন। হ্যাঁ, প্লিজ আপনারা প্রতিদিন ভূত এফএমে ঘটনা দেবেন। এবং টপ ভূত এফএম চ্যানেলটা আমাদের খুব ফেভারিট একটা চ্যানেল। এরকমভাবে আমাদেরকে কমেন্ট করছে বা করা হচ্ছে। আমরা চাইবো যে এইরকমভাবে আপনাদের ভালোবাসা যেন আমরা একের পর এক পেতে পারি, বা এই সৌভাগ্য যেন আমাদের হয়, যাতে আপনাদের ভালোবাসাটা আমি আমার কষ্ট দিয়ে ধরে রাখতে পারি। আমি আপনাদের জন্য এত সুন্দরভাবে ঘটনাগুলো উপস্থাপন করি একের পর এক, আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা ঘটনাগুলোকে ক্লিয়ার নিয়ে আসি এবং সুন্দর একটা ভয়েস দেই। ইভেন্ট আমরা নয়েজ রিডাকশন করি। আমরা এমনভাবে ঘটনাগুলোকে একটা মেজারমেন্টে নিয়ে আসি যে আপনাদের যেন সারা রাত শুনলেও সেই ঘটনায় কোনো বিরক্ত আসবে না। কেননা আমরা এমনভাবেই ঘটনাগুলো সবসময় সিলেক্ট করার চেষ্টা করি যাতে আপনারা ঘটনা শোনেন আর শোনেন এবং ঘটনার মধ্যে হারিয়ে যান। একটা ঘটনা চলছে, তার মধ্যে একটা বাজে নয়েজ আসলে কেমন একটা মনোযোগ নষ্ট হয়ে যায়। অনেকেই আগে বলেছিল, ভাইয়া আপনি কথা বলেন ঘটনার আগে, প্রথমে, মাঝখানে, এগুলো বললেন না ভাই, আমাদের সমস্যা হয়, আপনারা ঘটনা শেষে বলেন। তো আমরা সেই জন্য আপনাদের যে অনুরোধ, এই অনুরোধটা রেখে আমরা কিন্তু এইরকম ঘটনাগুলোকে বানিয়ে নিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা চাইবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসার সাপোর্টই আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আপনাদের কাছে একটা কোশ্চেন, আপনারা ভূত এফএম কতদিন পর্যন্ত শুনতে চান একটু কমেন্ট করবেন। আমি চিন্তা করেছি যে আমি এই ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, এই আশা আমার। তো যদি আপনারা চান যে আসলে অনেক দূর পর্যন্ত ভূত এফএম যাক, তাহলে আপনাদেরকে আমাকে হেল্প করতে হবে। সেটা হচ্ছে আপনাদের সাথে যদি কোনো ঘটনা থাকে, এখানে তো অনেক অনেক এলাকা দেখেন। আমাকে সেই দিন লিখেছে, ভাই আমি গুলিস্তান থেকে শুনছি, একজন এসে ভাই আমি পাবনা থেকে শুনছি, একজন এসে ভাই আমি রাজশাহী থেকে শুনছি, একজন বলতেছে যে ভাইয়া আমি তানোর থেকে বলছি। আমি তানোরের একমাত্র বলতে পারেন আমি নিজেই একমাত্র বেশি ভূত এফএম ভালোবাসি। অনেক ছোট থেকে আমি ভূত এফএম শুনি, ভাই আপনার ভূত এফএম গুলো অনেক ভালো লাগে। কলিকাতা থেকে, ইন্ডিয়া থেকে একটা আপু কমেন্ট করেছে যে ভাইয়া আপনাদের ঘটনাগুলো আমার প্রতিদিন শুনে খুব ভালো লাগে। আমার সাথে অনেক ঘটনা আছে ঘটে যাওয়া, সেই ঘটনাগুলো আমি কিভাবে পাঠাবো, আমি ফোনের ফাংশন অতটা বুঝি না, কিন্তু আমার সাথে অনেক ঘটনা আছে, ঘটনাগুলো কিভাবে পাঠাবো, এইভাবে আমাদের কমেন্ট করা হচ্ছে। আমাদের গত ভিডিও কমেন্ট সেকশনে দেখতে পারবেন, অনেকেই লিখেছে ভাই আমার কাছে ঘটনা আছে, ঘটনা পাঠাতে চাই। এরকম অনেকেই আমাদেরকে ঘটনা দেয়, আমরা তাদের ঘটনা কালেক্ট করে আপনাদের সামনে এরকম উপস্থাপন করি, তুলে ধরি। তো আপনারা যদি এইরকম ভাবে আমাদেরকে প্রতিদিন ঘটনা দেন, তাহলে আমরা মনে করব যে যাক আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে। এবং আমি কিন্তু প্রতিদিন যারা আমাদের ঘটনা দেয়, আমরা সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে আমরা কিন্তু প্রতিদিন একটা আপনাদের ঘটনাগুলো বাছাই করা ঘটনা শেষে দিয়ে দিই, যাতে আপনারা অনেক খুশি থাকেন। আমরা এই একটা সুযোগ দিয়েছি টপ ভূত এফএমের মাধ্যমে, প্রত্যেকটার ভয়েস ঘটনার শেষে একটা করে আপনাদের ভয়েস মেইল অথবা আপনাদের মেইল করে শোনানো হয়। আজকেও যে ঘটনাটি পড়বো, এটা একজন লিখেছে, আপনার ঘটনার ভিতরে শুনেছেন, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিল। যাই হোক, ওই ঘটনা কেমন লাগলো আমার কণ্ঠে, সর্বশেষ ঘটনা যেটা শুনলেন ওটা সম্পূর্ণ আমার কণ্ঠে ছিল। যদি ভালো লাগে আমার কণ্ঠে, তাহলে আমি স্পেশালি আপনাদের জন্য ভয়ঙ্কর একটি নতুন একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পেয়েছি, সেই ঘটনাটি নিয়ে আসবো আমার নিজের কণ্ঠে, যদি আপনারা শোনেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ইমেল এপিসোডে টপ ভূত এফএম নতুন কোনো ভিডিও নিয়ে।